হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স দাদা অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম। আজ আমি তোমাদের পরমাণুর গঠন অধ্যায়ের সেকেন্ড লেকচারে এসে গেছি এবং কথা মতো আমি আজকে তোমাদের ইলেকট্রন বিন্যাসের সেকেন্ড পার্ট আলোচনা করব। আজকের ইলেকট্রন বিন্যাসের রেস্ট অফ দ্য পার্ট হবে এবং সম্পূর্ণ কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হবে এবং সকল প্রশ্নের উত্তর করতে পারবে। তো দেখো, আজ আমরা কি আলোচনা করব। তাহলে আমরা যে আগের ক্লাসে যেটা শিখেছিলাম, যে কাঠামো বানিয়েছিলাম, যে ডায়াগ্রাম বানিয়েছিলাম, তোমাদেরকে একবার আমি মনে করিয়ে দিই। দেখো, মনে করে দেখো, নিউক্লিয়াসকে কেন্দ্র করে প্রথম কক্ষপথে কি ছিল বলো দেখি? 1s উপকক্ষ। 2 নম্বরে কক্ষপথে কি ছিল বলো? 2s এবং তার সঙ্গে ছিল 2p উপকক্ষ। এবং 3 নম্বরে দেখো, সরি, 3 নম্বরে দেখো 3s ছিল এবং তারপরে ছিল 3p এবং তারপরে কি ছিল বলো? তারপরে কিন্তু ছিল 3d। মনে পড়ছে? মনে পড়ছে তো নাকি? তোমরা পড়াশোনা করেছো তো আগের দিন? তারপরে দেখো 4 নম্বরে কি ছিল? 4s। তারপরে কি ছিল বলো? 4p। তারপরে কি ছিল বলো? 4d এবং শেষে কি ছিল বলো? 4f। এইবার প্রশ্নটা জাগছে মনে, নিশ্চয়ই প্রশ্ন জাগছে তোমাদের মনে যে স্যার, এইবার তো আমাদের ইলেকট্রন পূর্ণ করতে হবে। মনে করো, এটা আমরা সম্পূর্ণ বিল্ডিংকে তৈরি করেছি, সম্পূর্ণ সেই ক্যাম্পাসকে বানিয়েছি। তার মধ্যে বিল্ডিং আছে, কক্ষপথগুলো, তার মধ্যে ফ্লোর আছে, উপকক্ষগুলো, তার মধ্যে কক্ষ আছে উপকক্ষের ভিতরে। এবার ওই উপকক্ষের ভিতরে কি থাকবে? কক্ষকের মধ্যে ইলেকট্রন থাকবে। ইলেকট্রনগুলো কারা? ইলেকট্রনগুলো হলো কারা? ইলেকট্রনগুলো হলো স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্ট, যারা চান্স পাচ্ছে পিজি মেডিকেল কলেজে। বুঝতে পারছো তোমরা? তাহলে ভালো করে পড়ো যাতে করে তোমরা চান্স পেতে পারো এবং রানিং ইয়ারে তোমরা যাতে চান্স পাও সেই চেষ্টাই করো। তো দেখো, এই ইলেকট্রনগুলো স্যার এবার কিভাবে ভরবো? এই ফাঁকা ঘরগুলোর মধ্যে কি ভরতে হবে? ইলেকট্রন ভরতে হবে। ফাঁকা ঘরগুলোর মধ্যে ইলেকট্রন ভরতে হবে। এই ইলেকট্রন ভরার কিছু নিয়ম আছে। এই ইলেকট্রন ভরার কিছু নিয়ম আছে। আজকের ভিডিওতে আমরা সেই ইলেকট্রন পূর্ণ করার নিয়মগুলো শিখবো। কথা বুঝতে পারছো কি না? যেমন ধরো, মনে করো তোমরা ছোটবেলায় তো শিখতে, প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন। মনে করো সোডিয়াম, প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন, পরের কক্ষপথে 8টা ইলেকট্রন, তার পরের কক্ষপথে কটা ইলেকট্রন? 1টা ইলেকট্রন। তাহলে দেখো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এই প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন কোথায় দেবে? 1s-এ দেবে। দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রন 8টা কোথায় দেবে? আগে কিন্তু এইভাবে লিখতে। এ বাবা, বুঝতেই পারছো কালি অনেকটাই ভরা হয়ে গেছে। আসলে ডিজিটাল বোর্ড না থাকার কারণে আমি হয়তো ডিজিটাল বোর্ড নিয়ে নেব। ঠিক আছে, দেখো মার্কারে লিখতে হচ্ছে। তাহলে প্রথম কক্ষপথে তোমরা কটা ইলেকট্রন দিতে? মনে করো সোডিয়ামের প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন দিতে না? পরের কক্ষপথে কটা ইলেকট্রন দিতে বলো? 2, 3, 4, 5, 6, 7, 8। আমি 8। তারপরে কটা দিতে? 1টা দিতে, তাই তো? এখন দেখো, এখন তো ডায়াগ্রামটা এমন আর নেই। এখন ডায়াগ্রামটা হয়ে গেছে এস, তারপরে পি, এই ধরনের উপকক্ষগুলো আছে। এইবার প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন কোথায় যাবে? প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন 1s-এ যাবে। কারণ আমরা যেটা আগে লিখতাম 2টো কক্ষপথে ইলেকট্রন, এখন প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন। আমরা সেটা এখন আর বলবো না, কারণ আমরা শিখে গেছি, অনেকটা এগিয়ে শিখে গেছি। আমরা কি বলবো? প্রথম 2টো ইলেকট্রন 1 নম্বর কক্ষপথের এস উপকক্ষে আছে। বোঝা গেল কি বললাম? এইবার দেখো 8টা ইলেকট্রন যখন চলে আসছে পরের কক্ষপথে, আমরা একটা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখেছি, সেই 8টা ইলেকট্রনের মধ্যে এইবার প্রশ্ন আসছে, স্যার আমি কোথায় কটা ইলেকট্রন দেবো? দেখো সেই 8টা ইলেকট্রন ভাগ হয়ে যাচ্ছে। এসে 2টো দেওয়া হবে, পিতে দেখো 2টো করে ইলেকট্রন থাকে বলেছি প্রত্যেকটা ঘরে, তাহলে কটা হয়ে যাবে? 6টা। তাহলে আমরা আগে 8টা লিখতাম, 8টাই আছে, 2টো চলে গেছে এসে, 2টো 6টা চলে গেছে কোথায়? পিতে। এইবার প্রশ্ন হলো, স্যার আমি 8টা ইলেকট্রন যখন বসাচ্ছি তখন আমি পিতে আগে বসাবো না এসে আগে বসাবো? দ্যাট ইজ কোশ্চেন মার্ক। পয়েন্ট, হ্যাঁ ভাই, পয়েন্ট আছে এখানে। আমি কোথায় বসাবো? এসে বসাবো আগে না পিতে বসাবো আগে? কোশ্চেন চলে এলো। এই যে ইলেকট্রন ভরার নিয়ম, কোথায় আমি ইলেকট্রন আগে দেব, কোথায় আমি ইলেকট্রন পরে দেব? কোশ্চেন মার্ক। এই জিনিসটাকে বোঝার জন্য আমাদেরকে কিছু নিয়ম কানুন নীতি পড়তে হবে। তো
তো চলো আমরা দেখে নেবো এখন তাহলে আমরা কি পড়তে চলেছি। ভালো করে ব্রেনের মধ্যে ছবির মতো করে, জল ছবির মতো করে, আমার পড়ার প্রত্যেকটা ক্লাসের আগে একটা কথা থাকবে যে জল ছবির মতো করে আমরা কেমিস্ট্রিটাকে বুঝবো। তো আমাদের কথা হলো এই 8টা ইলেকট্রন দুটো কোথায় আগে দেবো, এসে আগে ইলেকট্রন ভরবো না পিতে আগে ইলেকট্রন ভরবো। আমরা এখানে প্রশ্ন হলো এসে ভরবো, পিতে ভরবো, ডিতে আগে ভরবো, কোথায় ইলেকট্রন আগে পূর্ণ করব। তো নাও আমরা এখন আলোচনা করতে শুরু করছি যে কোথায় ইলেকট্রন আগে ভরবো। চলো তাহলে দেখে নেওয়া যাক যে আমাদের কক্ষপথ, উপকক্ষ, কক্ষক যা যা এই এঁকেছি এদের মধ্যে ইলেকট্রন ভরার নিয়ম। তো চলো আমি এটা মুছে দিলাম, আগের দিনের একটু রিমাইন্ড করে দিলাম, তোমাদের রিমাইন্ডার দিলাম। চলো তাহলে এই ইলেকট্রন পূর্ণের নিয়ম, কক্ষকের মধ্যে উপকক্ষের মধ্যে ইলেকট্রন ভরার নিয়ম কি, সেই নিয়মটা আমরা পড়বো। নিয়মটার নাম কি? আউফবাও নীতি। আউফবাও নীতি। কি নীতি? আউফবাও নীতি। এইবার দেখো এই আউফবাও শব্দটা কিন্তু কোনো বিজ্ঞানীর নাম নয়। অনেকে হয়তো মনে করে এটা একটা বিজ্ঞান, নীতি মানেই বিজ্ঞানীর নাম। না, আউফবাও একটা জার্মান শব্দ। আউফবাও একটা জার্মান শব্দ, যে শব্দের অর্থ হলো গড়ে তোলা। অর্থাৎ ওই যে কক্ষকের মধ্যে ইলেকট্রনগুলো কিভাবে আমরা গড়ে তুলব, কিভাবে আমরা পূর্ণ করব, এই নীতি পড়বো আমরা এই আউফবাও নীতির মধ্য দিয়ে। আজকের ক্লাস কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট বন্ধুরা, মারাত্মক ইম্পর্টেন্ট আমার প্রিয় ছাত্রছাত্রীরা। সবাই মন দিয়ে দেখো যে আউফবাও নীতিকে কি বলা হচ্ছে। আউফবাও নীতিতে কি বলা হচ্ছে? আউফবাও নীতিতে বলা হচ্ছে প্রথম পয়েন্ট হলো নম্বর 1, নিম্ন শক্তি স্তরে আগে ইলেকট্রন যাবে। কোথায় যাবে বলো? নিম্ন শক্তি স্তরে আগে ইলেকট্রন যাবে। নিম্ন শক্তি স্তরে আগে ইলেকট্রন যাবে। মনে থাকবে তো নাকি? নিম্ন শক্তি স্তরে আগে ইলেকট্রন যাবে। অনেকেই ভাবতে শুরু করেছে অনেকে ভাবছে স্যার নিম্ন শক্তি স্তর বিষয়টি কি, ঠিক কিনা? শক্তিস্তর বিষয়টি কি এটা আমাদের জানার দরকার আছে কি নেই? অবশ্যই জানার দরকার আছে। তো চলো, শক্তিস্তর মানে আমরা কি বুঝি? শক্তিস্তর বলতে, শক্তি বলতে বোঝায় n+l এর মান। অর্থাৎ শক্তি বলতে কি বোঝায়? n+l এর মান। আউফবাও নীতি থেকে WBJEতে অনেকবার প্রশ্ন পড়েছে। আমি দেখাবো আউফবাও নীতি পড়ার পরেই তোমাদের আমি কোশ্চেন অ্যান্সার করে দেখাবো। তাহলে নিম্ন শক্তি স্তরে আগে ইলেকট্রন যাবে, নিম্ন শক্তি স্তরে আগে ইলেকট্রন যাবে, উচ্চ শক্তি স্তরে পরে ইলেকট্রন যাবে। শক্তি মানে কি বন্ধুরা? শক্তি মানে হলো n+l এর মান। তোমরা n+l নিশ্চয়ই আগের দিন ক্লাসে দেখেছো। n মানে হলো মুখ্য কোয়ান্টাম সংখ্যা একটি উপকক্ষের, l মানে হলো গৌণ কোয়ান্টাম সংখ্যা বা উপকক্ষের যে সংখ্যা। বোঝা গেল কি বললাম? এবার আমরা কিছু কিছু জায়গায় দেখব। তাহলে যার n+l এর মান কম হবে, সমানুপাতিক সম্পর্ক মানে কি? n+l এর মান বেশি হলে শক্তি হবে বেশি, n+l এর মান হলে শক্তি হবে কম। ক্লিয়ার? তাহলে দেখো যার n+l এর মান হবে কম, তার শক্তি কম, তাহলে সেখানে আগে ইলেকট্রন যাবে। তোমাকে পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করবে, বিভিন্ন উপকক্ষ বলে দিয়ে বলবে কার শক্তি কম বলো দেখি, কার শক্তি বেশি বলো, বা বলবে কোথায় আগে ইলেকট্রন যাবে, কোথায় পরে ইলেকট্রন যাবে বলো। এই ধরনের কোশ্চেন পড়বে পরীক্ষায়। তাহলে n+l এর মান বেশি হলে শক্তি হবে বেশি, n+l এর মান কম হলে শক্তি হবে কম। দেখো এবার কিছু কিছু জায়গায় আমরা দেখব যে n+l এর মান সমান হয়ে যাচ্ছে, ইকুয়াল ভ্যালু হচ্ছে n+l এর। সবাই মন দিয়ে শোনো, একদম মন্ত্রমুগ্ধের মতো শোনো। n+l এর মান সমান হলে শক্তি হবে তখন কার বেশি কার কম? তাহলে দেখো n+l এর মান যদি সমান হয়, n+l এর মান যদি সমান হয়, তাহলে যার n এর মান কম, হবে কম, তার শক্তি কম। যার n এর মান কম হবে বন্ধুরা, যার n এর মান কম হবে তার শক্তি কম। তাহলে দেখো একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। দেখো 2pr3s। দেখো 2p এর n+l এর মান কত? 2p দেখো 2p n এর মান কত বলো? n এর মান 2, কারণ আমি আগেই শিখিয়ে দিয়েছিলাম যে আগে এটাকে বলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা n, আর এটাকে বলে গৌণ কোয়ান্টাম সংখ্যা বা l। তাহলে p এর ক্ষেত্রে spdf, মনে পড়ছে? spdf, p মানে 1। আমার সঙ্গে সঙ্গে বলতেও পারো, তোমরা বলতে পারো। ফুল ক্লাস এনার্জেটিক থাকবে, এনার্জি নিয়ে ক্লাস করবে, ঠিক আছে? p এর মান কি বলো? p এর মান 1, p এর l এর মান 1, তাহলে 2 + 1 = কত হয়ে যাচ্ছে বলো? 3।
মনে মনে উচ্চারণ করো। 3 3 3s 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 3 প্লাস 0 3 প্লাস 0 এন এর মান কত বলো 3, এস এর মান এস হলে এল এর মান কত হয় বলো 0। আমি আগের দিন শিখিয়েছিলাম 3 প্লাস 0 ইকুয়াল টু 3। তাহলে দেখতে পাচ্ছ এখানে এখানে 2p এবং 3s এর এন প্লাস এল এর মান সমান। তাহলে কোথায় আগে ইলেকট্রন যাবে? তাহলে ইলেকট্রন আগে যাবে স্যার, আপনি তো লিখে দিয়েছেন এন এর মান যার কম সেখানে আগে ইলেকট্রন যাবে। তাহলে অবশ্যই আগে কোথায় ইলেকট্রন যাবে? পিতে, 2p-তে। এইবার দেখো এইবার দেখো পরীক্ষা প্রশ্ন যদি দেয় 2p এবং 3s এর মধ্যে কার শক্তি কম, তাহলে উপরেই লেখা আছে নিম্ন শক্তি স্তরে আগে ইলেকট্রন যাবে। তাহলে দেখো কার শক্তি কম, যেহেতু 2p-তে আগে ইলেকট্রন যাচ্ছে তাহলে তার শক্তি কম। বা তোমরা এইভাবেও মনে করতে পারো যার এন এর মান কম তার শক্তি কম, এন প্লাস এল এর মান সমান হলে তাহলে যার এন এর মান কম তার শক্তি কম, আর যেখানে শক্তি কম সেখানে আগে ইলেকট্রন যাবে। আমি ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম তোমাদের আউটবাউ নীতি। চলো তোমরা এটা লিখে নাও 3টে পয়েন্ট, এই 3টে পয়েন্টই ইম্পর্টেন্ট। এই 3টে পয়েন্ট জানলে তুমি এখান থেকে 3-4টে এমসিকিউ সলভ করতে পারবে। আমি এরপরে ডেমনস্ট্রেশন এমসিকিউ দেখাবো। ঠিক আছে, ভিডিওটা পজ করে তোমরা এটাকে তুলে নাও, আমি ততক্ষণে নেক্সট কোশ্চেনের দিকে যাই। আউটবাউ নীতি থেকে আমি কোশ্চেনের দিকে যাই। আউটবাউ নীতি থেকে দেখো প্রথম কোশ্চেন পড়ে যাবে। দেখো প্রথম কোশ্চেন পড়বে, প্রথম কোশ্চেন দিয়ে দিচ্ছি যে নিচের নিচের কোন উপকক্ষের শক্তি কম? চলো অপশান এ দেখে নাও। অপশান এ আমি প্রথমে দিয়ে দিলাম 6s, অপশান বি দিয়ে দিলাম মনে করো 6p, অপশান সি দিয়ে দিলাম মনে করো 4f 4f 4f, অপশান ডি ধরো দিয়ে দিলাম 3d, অপশান 3d। চলো আচ্ছা 3d চলো এটা 3d না দিয়ে আমি এটা দিয়ে দিচ্ছি। চলো চলো একটু ঘুরিয়ে দিই তোমাদের জন্য। 4f এখানে দিয়ে দিলাম 7s, এখানে দিয়ে দিলাম 7s 7s, এখানে দিয়ে দিচ্ছি ধরো এখানে দিয়ে দিচ্ছি 7p 7p, ঠিক আছে 7p। চলো দেখো এই কোশ্চেনটা তোমাদেরকে দিয়েছি। তাহলে দেখো দেখো তোমরা এই 7p এর n প্লাস এল এর মান কত 7 + 1 8, 6p এর n প্লাস এল এর মান কত 6 + 1 7, 4f এর n প্লাস এল এর মান কত বলো 4 + 3 7, 7s এর কত বলো 7 + 0 7। তাহলে আমি তো বলেছিলাম তোমাদেরকে যার n প্লাস এল এর মান কম তার শক্তি কম। তাহলে দেখো এখানে কার n প্লাস এল এর মান কম, এ তো সবচেয়ে বেশি, সবগুলোর একই হয়ে যাচ্ছে। এবার শক্তি কম তাহলে কার হবে? শক্তি কম তাহলে কার হবে? যার এন এর মান কম। প্রিয় ছাত্রছাত্রীরা পয়েন্ট আছে ভাই, পয়েন্টটাকে খেয়াল করো। 4f এর এন এর মান কম, এর এন এর মান কম, তাহলে 4f এর শক্তি কম। তাহলে দেখো দেখি কার শক্তি কম? 4f এর শক্তি কম। যদি বলে এদেরকে শক্তি অনুযায়ী যদি সাজাতে বলতো, অর্ডারে সাজাতে বলতো, তাহলে শক্তি কম সবচেয়ে কার হতো বাবুরা? 4f এর হতো। তারপরে কার শক্তি হতো বলো? 6p 7s। তাহলে দেখো তারপরে হয়ে যেত কি 6p, কারণ তারপরে 4-এর পরে 6 হতো এটা। তারপরে বলো কার শক্তি হতো? তারপরে হতো কিন্তু 7s। সবচেয়ে বেশি শক্তি কার হতো বলো? 7p এর সবচেয়ে বেশি শক্তি হতো, 7p এর সবচেয়ে বেশি শক্তি হতো। এরকম কোশ্চেনও দিয়ে দেয়, এগুলোকে অল্টারনেট ঘুরিয়ে 4টে অপশন করে দিতে পারতো যে নিচের কোনটি শক্তির সঠিক অর্ডার বলো। আর এটাও বলতে পারতো যে কোথায় আগে ইলেকট্রন যাবে, এটাও এই ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিতে পারতো। তোমরা হয়তো উত্তরটা জানো বাট ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছো না, ঠিক আছে, এরকমও হতে পারে। এমসিকিউ তো একটি কোশ্চেন বিভিন্নভাবে রিপ্রেজেন্টেশন করা যেতে পারে, সেহেতু তোমরা খেয়াল রাখবে এটা। তো চলো এটা হয়ে গেল কি আউটবাউ নীতি, ঠিক আছে। তাহলে তোমরা এর কোশ্চেনটা নিয়ে নাও, নিয়ে নিলে আমি নেক্সট যাব। চলো মুছে দিলাম। আচ্ছা আউটবাউ নীতি হয়ে গেল। এইবার দেখো আমি তোমাদেরকে শেখাবো হুন্ডের নীতি, হুন্ড মাল্টিপ্লিসিটি নীতি, হুন্ডের নীতি, ঠিক আছে। হুন্ডের নীতি হুন্ড, আচ্ছা চলো হুন্ডের নীতি এটা একটু চেঞ্জ করেছি, মানে স্টেপটা চেঞ্জ করে দিচ্ছি। হুন্ডের নীতি না করে আমরা এখন করছি ইলেকট্রন বিন্যাসটা। আমরা এবার একটু শিখে নিই যে ইলেকট্রন বিন্যাসটা কি। ইলেকট্রন বিন্যাসটা কি তার আগে একটা ছোট্ট টপিক, সম্পূর্ণ অর্ধ সম্পূর্ণ এবং অর্ধ সম্পূর্ণ
তত্ত্ব, সম্পূর্ণ এবং অর্ধ সম্পূর্ণ তত্ত্ব, একে বলা হয় ফুলফিল্ড হাফ ফিল্ড থিওরি। ফুলফিল্ড হাফ ফিল্ড থিওরি এটা কি? এটা হলো, দেখো আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব তখন এটা তোমরা ভালো করে বুঝতে পারবে। ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখব যে ইলেকট্রন বিন্যাস যখন আমরা করব তখন দেখব সর্ববহিস্থ কক্ষপথে কিছু না কিছুতে একটা উপকক্ষ থাকবে, হয় এস থাকবে, হয় না হলে পি থাকবে, না হলে ডি থাকবে, কিছু একটা থাকবে। ইলেকট্রন বিন্যাস এক্ষুনি হবে, 5 মিনিট ওয়েট করো, বুঝতে পারবে। তখন আমরা দেখব যে এস উপকক্ষ শেষে থাকতে পারে, পি উপকক্ষ শেষে থাকতে পারে, ডি উপকক্ষ শেষে থাকতে পারে, এফ উপকক্ষ শেষে থাকতে পারে। যদি এস এ সম্পূর্ণ ইলেকট্রন থাকে, আর এখানে লিখছি আমরা অর্ধ সম্পূর্ণ, সম্পূর্ণ এবং অর্ধ সম্পূর্ণ। দেখো এসে যদি সম্পূর্ণ থাকে, একটু রিমাইন্ড করো, পড়াশোনা করতে হবে, আগের দিনে ক্লাস তোমরা দেখেছো নিশ্চয়ই। এসে সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকে আমি লিখেছিলাম, মনে করো এসে সর্বোচ্চ 2টো ইলেকট্রন থাকে। মানে এস যদি সম্পূর্ণ ভর্তি হয়ে যায় তাহলে এসে কটা ইলেকট্রন হবে? 2টো। অর্ধ সম্পূর্ণ হলে 1টা। পিতে সম্পূর্ণ হলে কটা ইলেকট্রন থাকবে? 6টা। অর্ধ সম্পূর্ণ হলে 3টে। ডিতে সম্পূর্ণ হলে কটা ইলেকট্রন থাকবে? 10টা। অর্ধ সম্পূর্ণ হলে 5টা। এফ এ 14টা ইলেকট্রন থাকবে সম্পূর্ণ হলে, অর্ধ সম্পূর্ণ হলে 7টা। আমরা ইলেকট্রন বিন্যাস করার পরে দেখতে পাবো যে কারো কারো ইলেকট্রন বিন্যাসে সম্পূর্ণ ডি ইলেকট্রন, সম্পূর্ণ পি ইলেকট্রন, সম্পূর্ণ এফ ইলেকট্রন, সম্পূর্ণ এস ইলেকট্রন, আবার কোনো কোনো ইলেকট্রন বিন্যাসে দেখতে পাবো অর্ধ সম্পূর্ণ পি ইলেকট্রন। পি ইলেকট্রন মানে অর্ধ সম্পূর্ণ মানে কি? পিতে 3টে ইলেকট্রন, পিতে, কারণ পিতে সর্বোচ্চ 6টা থাকতে পারে, কারোর মধ্যে 1টা থাকতে পারে, কারোর মধ্যে 2টো থাকতে পারে, কারোর পিতে 3টে থাকতে পারে। ইলেকট্রন বিন্যাস করলেই বুঝতে পারবে। তাহলে যাদের সম্পূর্ণ এবং অর্ধ সম্পূর্ণ সংখ্যক ইলেকট্রন থাকবে সেই সমস্ত পরমাণুগুলি অধিক স্থায়ী হবে, বেশি স্টেবল হবে। বোঝা গেল কি বললাম? ঠিক আছে, তো চলো ইলেকট্রন বিন্যাস যখন আমরা করতে শুরু করব তখন তোমরা এটা বুঝতে পারবে, ঠিক আছে, আরও ডিটেলস বুঝতে পারবে। তো এটা তোমরা তুলে নাও, একবার স্ক্রিনশট নিয়ে নাও, বা তোমরা যদি স্ক্রিনশট না নেওয়া যায় তাহলে সেক্ষেত্রে তোমরা নোটস তো পেয়ে যাবে, ভিডিওটা পজ করে খাতায় লিখে নাও। চলো এইবার আমরা ইলেকট্রন বিন্যাস শুরু করব। কীরকমভাবে ইলেকট্রন বিন্যাস শুরু করব? আবারও সেই ডায়াগ্রামটা আমাকে আঁকতে হবে, হ্যাঁ। আচ্ছা চলো, তাও এখানে আঁকি তোমাদেরকে বোঝানোর জন্য। এটা 1s, আবার এটাকে করে দিচ্ছি 2s, এটাকে করে দিচ্ছি 2p, তারপরে এটা হয়ে যাচ্ছে 3s, তারপরে এটা হয়ে যাচ্ছে 3p, তারপরে এটা প্রথমে রাখলেই ভালো হতো 3d, আর তারপরে কি থাকছে বলো? যেমনভাবে থাকে 4s, 4p, আর আঁকলাম না 4p। ঠিক আছে, আমরা এই মুহূর্তে এখন 30টা পরমাণুর ইলেকট্রন বিন্যাস শিখবো, 30 এলিমেন্টসের ইলেকট্রন বিন্যাস শিখবো। ঠিক আছে, দেখো তোমরা, তাহলে দেখো প্রথম কক্ষপথে যদি এবার দেখো ইলেকট্রন, তাহলে আমরা সাধারণত প্রথম মানে কোথায় দেবো? দেখো 1s, তারপরে 2s। দেখো এইটা যে এইভাবে লিখেছি, এটাকে আমি কি করছি মানে ল্যান্ডস্কেপে পুরোটা লিখে নিচ্ছি। প্রথমে কি আছে বলো? 1s। প্রথমে কি আছে বলো? তোমরা বলো 1s। দ্বিতীয়তে তারপরে 1s এর পরে 2 নম্বর কক্ষপথে কি কি আছে বলো? 2 নম্বর কক্ষপথে কি কি আছে বলো? 2s, 2p। তারপরে বলো 3 নম্বর কক্ষপথের কি কি আছে বলো? 3s, 3p, 3d। তারপরে 4 নম্বরে কি কি আছে বলো? 4s, 4p, 4d, 4fটা লিখলাম না। তাহলে দেখো ভালো করে খেয়াল করে দেখো, খুবই ভেরি ইজি। যে ইলেকট্রন বিন্যাস শিখেছো সে তো জানোই, আর যে জানো না সেও খুব সুন্দর করে দেখো। তাহলে আমরা যখন হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করব তখন দেখো তো, মনে করে দেখো তো, আমরা এইভাবে ইলেকট্রন লিখতাম না? এইভাবে লিখতাম হাইড্রোজেনের, এরকমভাবে গোল করে। এইবার দেখো সেইটা আর গোল করতে পারবো না, সেটা কেমন লিখবো? এইখানে একটা ইলেকট্রন, কারণ আমি বলে দিয়েছিলাম যে এসে সর্বোচ্চ 2টো ইলেকট্রন থাকে, কিন্তু হাইড্রোজেনের কাছে তো 2টো ইলেকট্রন নেই। হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে গরিব পরমাণু, ওর কাছে মাত্র একটা ইলেকট্রন। ঠিক আছে, তবে হাইড্রোজেনের কিন্তু ভূমিকা অনেক বেশি। যাই হোক, চলো পরে আমরা জানতে পারবো। তাহলে হাইড্রোজেনের একটা ইলেকট্রন কোথায় আছে? 1s এ আছে। তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস আমি কোথায় লিখবো? কি লিখবো বলো? হাইড্রোজেনের ইলেকট্রন আমি কি লিখবো? ইলেকট্রন বিন্যাস 1s1। এই ইলেকট্রনগুলো এই উপরে উপকক্ষের উপরে লেখা হয়। এইবার দেখো হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কি হবে বলো? 1s2। আমরা কিভাবে লিখতাম হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস? এইভাবে লিখতাম, 2টো, সেই 2টো এখন কোথায় হবে? 1s এ হবে। তাহলে 2টো হয়ে গেল হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কি হবে বলো? এইবার দেখো 1s এর পরে আমার লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কি হবে? 1s এ দেখো এখানে 2টো দিলাম, তারপরে একটা হয় এভাবে।
এইবার প্রশ্ন হলো স্যার এই দুটো যে 2 নম্বর কক্ষপথের ইলেকট্রনটা আমরা তো দেখতে পাচ্ছি 2 নম্বরে দুটো উপকক্ষ আছে, একটা এস এবং একটা পি। তাহলে স্যার পিতে আগে ইলেকট্রন কেন দিলাম না? এর আগে আউটবাউ নীতি পড়িয়েছি, যার n প্লাস এল এর মান কম সেখানে আগে ইলেকট্রন যাবে। তাহলে দেখো আমি এখানে লিখছি n প্লাস এল, 1s এর n প্লাস এল এর মান কত? 1 প্লাস 0 মানে 1, 2s এর n প্লাস এল এর মান কত? 2 প্লাস 0 মানে 2, 2p এর n প্লাস এল এর মান কত? 2 প্লাস 1 মানে 3, 3s এর কত? 3 প্লাস 0 মানে 3, 3p এর কত? 3 প্লাস 1 মানে 4, 3d এর কত? 3 প্লাস 2 মানে 5, 4s এর কত? 4 প্লাস 0 মানে 4, 4p এর কত? 4 প্লাস 1 মানে 5, 4d এর কত? 4 প্লাস 2 মানে 6। স্যার আপনি তো একটু আগে শেখালেন, দেখো এবার মজাটা। তাহলে 2s এ এবার দেখো 2 নম্বর কক্ষপথে দুটো উপকক্ষ আছে, 2s 2p। আমি আরো ভালো করে বলে দিচ্ছি, এইটা হচ্ছে 2 নম্বর কক্ষপথ, এইটা হচ্ছে 1 নম্বর কক্ষপথ, ঠিক আছে? এই তিনটে হলো, এই অংশটুকু হলো কি 3 নম্বর কক্ষপথ। এখানে যেমনভাবে এঁকেছিলাম ওটাকে আমি এইভাবে লিখছি, এটা হলো কি বলো 4 নম্বর কক্ষপথ। আচ্ছা এখানে একটা 4f হবে, ঠিক আছে, 4 নম্বর কক্ষপথ। দেখো তাহলে 2 নম্বর কক্ষপথে স্যার দুটো উপকক্ষ আছে, আমার কাছে তো লিথিয়াম পরমাণু আছে, লিথিয়ামের ইলেকট্রনটা কোথায় জায়গা পাবে স্যার? তাহলে স্যার কোথায় জায়গা পাবে বলো তোমরা? 2s এ না 2p-তে? অবশ্যই 2s এ, কারণ 2s এর n প্লাস এল এর মান কত? এল সরি 2s, হ্যাঁ সরি 2s, তাহলে 2s আর 2p। তো দেখো তাহলে লিথিয়ামের কতগুলি ইলেকট্রন আছে বলো? তোমরা সবাই জানো 3টি ইলেকট্রন। তাহলে প্রথমে কক্ষপথে দুটো, পরের কক্ষপথে একটা থাকে। তাহলে আমি সেই দুটো ইলেকট্রনকে কিভাবে লিখবো? 1s2, তারপরে এই 1s ভর্তি হয়ে গেল, তারপরে আমি কোথায় যাব? 2s এ যাব, তাহলে তারপরে 2s1। তাহলে 2 নম্বরে দুটো উপকক্ষ এস এবং পি। আমি তাহলে পিতে দিলাম না, কেন দিলাম না? কারণ ওর n প্লাস এল এর মান যে বেশি স্যার, ঠিক আছে? তাহলে 2s1। লিথিয়ামের পরে চলে এসো, লিথিয়ামের পরে চলে এসো বেরিলিয়াম। বেরিলিয়ামের কতগুলি ইলেকট্রন বলো? 4টি ইলেকট্রন। অর্থাৎ তোমাকে প্রত্যেকটায় প্রথম থেকে ইলেকট্রন বিন্যাসটা শুরু করতে হবে, 1s থেকে প্রত্যেকে শুরু হবে, কারণ প্রত্যেকের 1 নম্বর কক্ষপথ তো থাকবেই। দেখো বেরিলিয়ামের প্রথম কক্ষপথে দুটো, আগে আমরা কি বসাতাম? তার পরের কক্ষপথে দুটো বসাতাম। তাহলে এখন আমরা কি বসাবো বলো? 1s2, 2s এ কটা বসাবো বলো? 2s এ আমরা কটা বসাবো? দুটো বসাবো। 2s এ, 2s এ কটা বসাবো? 2s এ আমরা দুটো বসাবো, 2s এ দুটো বসাবো। বেরিলিয়ামের পরে চলে আসছে বোরন। বোরনের ক্ষেত্রে কি 2s এর পরে এবার কোথায় যাবে? 2s এর পরে কিন্তু 2p-তে যাবে। বোরনের ইলেকট্রন বিন্যাস যদি আমাকে ছোটবেলায় করতে বলতো তখন আমি কি বলতাম? প্রথম কক্ষপথে দুটো, পরের কক্ষপথে তিনটে, মোট 5টা, কারণ পরের কক্ষপথে ম্যাক্সিমাম 8টা থাকে। এইবার বোরনের 5টা, তাহলে আমি প্রথমে কি দিলাম বলো? 1s এ দুটো, তারপরে কোথায় ইলেকট্রন যাবে? 2s এ যাবে। 2s এ কটা? দুটো। 2s এর পরে ইলেকট্রন এবার কোথায় যাবে? 2s এর পরে ইলেকট্রন যাবে p-তে, তাহলে হয়ে যাবে কি বলো? 2p1। দেখো বোরনের 2 2 4 1 5। এবার p-তে স্যার কতক্ষণ ইলেকট্রন ভরবো? তুমি এর পরে পরে ইলেকট্রন বিন্যাস করতে থাকবে, p-তে যতক্ষণ না 6টা পূর্ণ হচ্ছে আমি কিন্তু 3s এ আসতে পারবো না। তাহলে ধরো বোরনের পরে ধরো কার্বন ইলেকট্রন বিন্যাস কি হবে? কার্বনের পারমাণবিক সংখ্যা কত? কার্বনের পারমাণবিক সংখ্যা 6, বা ইলেকট্রন সংখ্যা কত? 6। এটা তোমরা নিশ্চিত সবাই জানো, যেটাই পারমাণবিক সংখ্যা সেটা ইলেকট্রন সংখ্যা। তাহলে 1s2, 2s2, 2p2, 1s2, 2s2, 2p2। এবার দেখো কার্বনের পরে কে আছে বলো? কার্বনের পরে কে আছে? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, তারপরে কে আছে বলো? নাইট্রোজেন। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত বলো? 7। তাহলে আমি এবার কি লিখবো বলো? 1s2, 2s2, 2p3। দেখো 2 2 4, 3 7। পিতে কতক্ষণ ভরতে থাকবো? যতক্ষণ না 6টা ইলেকট্রন পূর্ণ হচ্ছে। এইবার দেখো বুঝতে পারবে তোমরা, এইবার বুঝতে পারবে। একটু আগে ফুল ফিল্ড হাফ ফিল্ড থিওরি পড়াচ্ছিলাম, দেখো নাইট্রোজেনের কিন্তু হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন। নাইট্রোজেনের হাফ ফিল্ড মানে পিতে সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকে বন্ধুরা? 6টা। কথা বলো, মনে মনে কথা বলো, তোমাদের সাথে ইন্টারাকশন করতে পারছি না। অফলাইন হলে একদম তোমাদের সঙ্গে ভীষণ ইন্টারাকশন করতাম, বা যাই হোক যেদিন লাইভ আসবো ইন্টারাকশন করবো। তোমরা বলো পিতে কটা থাকতে পারে ম্যাক্সিমাম ইলেকট্রন? 6টা। কিন্তু নাইট্রোজেনের কটা আছে? 3টে। এই বিষয়টিকে বলা হয় হাফ ফিল্ড, এই বিষয়টিকে বলা হয় হাফ ফিল্ড, মানে অর্ধপূর্ণ। তাহলে এ কি হবে? নাইট্রোজেন কি হবে? অনেক স্টেবল, কার্বন অপেক্ষা স্থায়ী। তোমরা ছোটবেলায় পড়েছিলে না যে যে সকল পরমাণুর বাইরে 8টা ইলেকট্রন থাকে তারা বেশি স্টেবল? এখন তোমরা কি শিখলে? ইলেকট্রন বিন্যাস অনুযায়ী
যদি সর্বশেষ দেখো এর নাইট্রোজেনের সর্বশেষ কি আছে 2p, কার্বনেরও 2p, বোরনেরও 2p, দেখো বেরিলিয়ামের 2s। এবার তোমার মনে মনে প্রশ্ন হতে পারে স্যার লিথিয়ামের তো 2s1 হাফ ফিল্ড, বেরিলিয়ামের তো ফুল ফিল্ড। তখন কিন্তু হাফ ফিল্ড অপেক্ষা ফুল ফিল্ড কিন্তু বেশি স্থায়ী। ঠিক আছে, মনে রাখবে এটা। নাইট্রোজেনের পরে কে আসছে বলো? অক্সিজেন। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কি হবে? 1s2 2s2 2p4। অক্সিজেনের পরে কে আছে বলো? অক্সিজেনের পরে কে আছে? অক্সিজেনের পরে ফ্লুরিন। ফ্লুরিনের 9টা ইলেকট্রন আছে, তাহলে 1s-এ কটা যাবে বলো? 2টো। 2s-এ কটা যাবে? 2টো। 2p-তে কটা যাবে? 5টা। দেখো 2p-তে কটা যাবে? 5টা। তাহলে 9টা হয়ে গেল। ফ্লুরিনের পরে কে? ফ্লুরিনের পরে কে আছে বলো? নিয়ন। এই সেই নিয়ন, নিষ্ক্রিয় গ্যাস, ও কারোর সাথে বন্ধন করতে চায় না। তোমরা সবাই নিষ্ক্রিয় গ্যাসের মতো থাকবে, কারোর সঙ্গে বন্ধন করার দরকার নেই। যত নিষ্ক্রিয় গ্যাসের মতো থাকবে স্টেবল হবে, খুবই ভালো হবে। রাসায়নিক বিক্রিয়া করার দরকার নেই, বাইরে 8টা করে ইলেকট্রন নিয়ে স্টেবল থাকো। নিষ্ক্রিয় গ্যাসের মতো হওয়ার চেষ্টা করো, নিষ্ক্রিয় গ্যাসের মতো। ঠিক আছে, কেউ বিক্রিয়া করতে আসবে না, শুধু পড়াশোনা করো, শুধু পড়াশোনা, নিষ্ক্রিয় গ্যাসের মতো থাকো। চলো, নিয়ন। নিয়নের কটা ইলেকট্রন? নিয়নের 10টা ইলেকট্রন। 10টা। তাহলে কি হবে বলো? 1s2 2s2 2p6। তাহলে চলো এগুলো মুছে দিই। 2p6। তাহলে প্রথমে এসে দুটো দিলাম, 2s-এ দুটো দিলাম, 2p-তে কটা দিলাম বলো? 2p-তে দিলাম 6টা। এবার মোট 10টা হয়ে গেল। এবার নিয়নের পরে কে বলো? সোডিয়াম। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি হবে? 1s2 2s2 2p6 3s1। কারণ 2pর পরে কোথায় যাবে? 3s-এ। দেখো 2pরও 3, 3s-এরও 3। যেহেতু 2p এর n এর মান কম, সেই জন্য কিন্তু আমি আগে p-তে ইলেকট্রন ভরে তারপরে কিন্তু s-এ গেছি। ঠিক আছে। আচ্ছা, তোমরা সোডিয়ামের পরে ম্যাগনেসিয়াম হোমওয়ার্ক থাকলো, বাড়িতে করবে। ম্যাগনেসিয়ামের পরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে সিলিকন। ঠিক আছে, অ্যালুমিনিয়াম, সিলিকন। তারপরে কে আছে বলো? ফসফরাস। তারপরে কে আছে? সালফার। তারপরে কে আছে বলো? সালফারের পরে ক্লোরিন। তারপরে কে আছে বলো? আর্গন। ঠিক আছে, আর্গনটা আমি করে দিচ্ছি। আর এইগুলো তোমরা ট্রাই করবে, যারা নতুন শিখছো ইলেকট্রন বিন্যাস, তোমরা এগুলো ট্রাই করবে। আর্গনের কতগুলি ইলেকট্রন বলো? আর্গনের কতগুলি ইলেকট্রন? আর্গনের 18টি ইলেকট্রন। তাহলে 1s-এ কটা যাবে? 1s-এ যাবে 2টো। তারপরে কোথায় যাবে ইলেকট্রন? 2s-এ যাবে। 2s-এ কটা? 2টো। তারপরে কোথায় যাবে বলো? 2p-তে কটা? 6টা। তারপরে 3s-এ কটা যাবে? 2টো। এগুলো ভরে দিচ্ছি কেন? কারণ আমার হাতে তো 18টা ইলেকট্রন আছে, সেই 18টার মধ্যে 2টো এসে যাবে, এসে সব 2টো করে যাচ্ছে। p-তে 6টা যাচ্ছে, 3s-এ তারপরে কটা যাচ্ছে? 2টো। তারপরে 3p-তে কটা? 3p-তে 6টা। তাহলে 2 দিয়ে 4 6 10 দিয়ে 12 6 18। দেখো হিসাব করে দেখো তো এবার। সেই দেখো প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন, তৃতীয় কক্ষপথেও কিন্তু 8টা ইলেকট্রন রয়েছে, তাই না? শুধু ভাগ হয়ে গেছে। কি মজার ব্যাপার না? চলো, তাহলে এই গেল আর্গন পর্যন্ত ইলেকট্রন বিন্যাস। এরপরে তোমরা এটা তুলে নাও, এগুলো ফাঁকা রাখবে, এগুলো নিজে করার চেষ্টা করবে। এরপরে আর্গনের পর থেকে আমি আবার বোর্ডে তোমাদেরকে দেখাবো ইলেকট্রন বিন্যাস। 30 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করবো আমরা আজকের। ওকে, ঠিক আছে, তোমরা ভিডিও পজ করে এগুলো তুলে নাও। এইবার দেখো আর্গনের পরে কে আছে? আর্গনের পরে কিন্তু আছে কে? পটাশিয়াম। পটাশিয়াম কত নম্বর মৌল? 19 নম্বর মৌল। ইলেকট্রন কতগুলি? 19টি ইলেকট্রন আছে পটাশিয়ামের। তাহলে কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p6। এইবার হচ্ছে গল্প শুরু হচ্ছে। দেখো 3 নম্বর কক্ষপথে 3টি উপকক্ষ, এস, পি এবং ডি। তাহলে আমার উচিত দেখো এবার সাধারণত কি হয়, ছোটবেলায় কি হতো, আগের কক্ষপথগুলোতে ইলেকট্রন যেত, তারপরে পরের কক্ষপথগুলোতে ইলেকট্রন যেত। দেখো 3 নম্বর কক্ষপথে যে 3D উপকক্ষ আছে, তার n+l এর মান কত? তার n+l এর মান হলো 5। আর 4s-এর n+l এর মান কত? 4। তার মানে ব্যাপারটা এরকম হচ্ছে, মনে করো যে একটা বিল্ডিংয়ের অনেকগুলো ফ্লোর আছে, মনে করো যে আমরা সেকেন্ড ফ্লোর বাদ দিয়ে সেকেন্ড ফ্লোর ফাঁকা রেখে থার্ড ফ্লোরে চলে গেছি। কথা বুঝতে পেরেছো? সেকেন্ড ফ্লোর ফাঁকা রেখে এই উপকক্ষগুলো ফ্লোর বলেছিলাম, আর এইগুলো কক্ষপথগুলোকে বিল্ডিং বলেছিলাম। মাইন্ড ইট।
তাহলে এই 3Dটাকে ফাঁকা রেখে আমরা কোথায় যাচ্ছি, 4s-এ যাচ্ছি। এবার প্রশ্ন কেন? কারণ আউটবাউন্ড নীতি অনুযায়ী বলা হচ্ছে যার n+l এর মান কম সেখানে আগে ইলেকট্রন যাবে। তাহলে 3D ফাঁকা রেখে কোথায় যাব আমরা, 4s-এ যাব। তাহলে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস অনেকে ভুল করে তোমরা লিখে ফেলবে যে 3p6 তারপরে 3d1। না বাবা না, একদমই ভুল করা যাবে না। আমরা সতর্কতার সাথে সুন্দরভাবে জলছবির মতো কেমিস্ট্রি শিখতে এসেছি। তাহলে 3Dতে না গিয়ে ইলেকট্রন কোথায় যাবে, 4s-এ যাবে। তাহলে 3p6 এর পরে আমরা কি লিখব, 4s1। তুই বোঝার জন্য 3d0 লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তবে 3Dতে না গিয়ে কোথায় গেল, 4s1। এবার দেখো পটাশিয়ামের পরে কে আছে বাবু, ক্যালসিয়াম। ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস কি, 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে হয়ে যাবে কি 4s2। এইবার তোমার মনে প্রশ্ন আসছে, স্যার তাহলে ওটা কি ফাঁকাই পড়ে থাকবে? না বাবা না, ফাঁকা পড়ে থাকবে না। 4s-এর পরে তোমার মনে হতে পারে স্যার তারপরে ইলেকট্রন কি 4p-তে যাবে? না, তাও নয়। কেন যাবে না? 4p-রও 5, 3d-রও 5, কিন্তু 3d এর n এর মান কম আছে। তাহলে 4s-এর পরে ইলেকট্রন আবার 3d-তে ব্যাক করবে। 3d পূর্ণ হয়ে যাওয়ার পরে 4p-তে যাবে। দেখো তোমাদের 30 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করলে আপাতত অ্যাটমিক স্ট্রাকচারের মানে ইলেকট্রন বিন্যাস তোমরা যত ধরনের প্রশ্ন পড়বে করতে পারবে। তাহলে ক্যালসিয়ামের পরে কে আছে, স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 21। দেখো পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যাগুলো আমি লিখছি না, কারণ তোমরা কাউন্ট করে নেবে পরপর পরপর, যে যত নম্বরে আমি লিখছি তার পারমাণবিক সংখ্যা তত। দেখো স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়াম তাহলে কি হবে, 1s2 2s2 2p6 3s2 3p6, মনে করে 4s2, তারপরে কোথায় ইলেকট্রন যাবে, 3d1। তবে তবে পয়েন্ট সুন্দর একটা পয়েন্ট আছে ভাই, পয়েন্ট আছে। পয়েন্টটা কি, 3Dটা পিছনে লেখা আছে। কিছুদিন পরে নেক্সট ক্লাস যখন আমি আলোচনা করব, 3টে ভিডিও হয়ে যাবে হয়তো, নেক্সট ক্লাসে যখন আমি আলোচনা করব তোমাদেরকে আমি বলবো এই স্ক্যান্ডিয়াম লিখে এরকম ইলেকট্রন বিন্যাস লিখে তোমাদেরকে আমি জিজ্ঞাসা করব। কি জিজ্ঞাসা করব, আগে থেকে প্রশ্নটা বলে দিচ্ছি, মনে করে থাকো যে স্ক্যান্ডিয়ামের সর্ববহিস্থ কক্ষপথে কটি ইলেকট্রন আছে। তোমাদের মধ্যে অনেকেই তখন ভুল করে বলে ফেলবে যে স্যার 3Dতে তো একটা ইলেকট্রন, এই বাইরে তো একটা ইলেকট্রন আছে স্যার সর্ববহিস্থ কক্ষপথে। না বাবা না, এটা ভুল করো না। এটা ভুল করলে কিন্তু পরীক্ষার সময় ভীষণ বড় ভুল হয়ে যাবে। এটা পিছনে লেখা হলে কি হবে, 3D কত নম্বর কক্ষপথে আছে, ডিটা 3 নম্বর কক্ষপথে, 4sটা কত নম্বর কক্ষপথ, 4 নম্বর কক্ষপথ। অর্থাৎ ইলেকট্রন বিন্যাস আমরা লিখেছি পিছনে বটে এটা, কিন্তু ও আছে কোথায়, 3 নম্বর কক্ষপথে। ও আছে কোথায়, 3 নম্বর কক্ষপথে। তাহলে যদি বলে স্ক্যান্ডিয়ামের সর্ববহিস্থ কক্ষপথে কটি ইলেকট্রন আছে, 4s2, মানে 2টি ইলেকট্রন আছে। তাহলে তোমরা সর্ববহিস্থ কক্ষপথ চিনবে কিভাবে, একটা ইলেকট্রন বিন্যাসে এই n এর মান যার বেশি হবে সেটাই হবে সর্ববহিস্থ কক্ষপথ। ওকে, চলো স্ক্যান্ডিয়ামের পরে এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখো, খাতায় নোট ডাউন করো, খাতায় নোট ডাউন করো। এগুলো কিন্তু বইয়ের ভাষাতে পাবে না, তোমাদেরকে এগুলো নোট ডাউন করতে হবে, কি পয়েন্ট এগুলো। ওকে, স্ক্যান্ডিয়ামের পরে কি আছে বলো, টাইটেনিয়াম। টাইটেনিয়াম ইলেকট্রন বিন্যাস কি, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d2। তোমাদের একটা ট্রিক্স শেখাবো কিছু পরে, ঠিক আছে, কিছু পরে। স্ক্যান্ডিয়ামের পরে কি আছে, টাইটেনিয়াম। তারপরে কি আছে, ভ্যানাডিয়াম। ভ্যানাডিয়ামের ইলেকট্রন সেম হবে। এইবার দেখো, খেয়াল করে দেখো তো, এইখান থেকে এই পর্যন্ত এই ইলেকট্রন বিন্যাসে দেখো আর্গনের, আর্গনের ইলেকট্রন সংখ্যা কতগুলি, 2 4 6 10 2 12 6 18। তাহলে তুমি এই ইলেকট্রন বিন্যাসটাকে এভাবেও লিখতে পারো, আর্গন 4s2 3d1, আর্গন 4s2 3d1, নিষ্ক্রিয় গ্যাসের মতো করে তুমি ইলেকট্রন বিন্যাসের সাহায্যেও লিখতে পারো। তাহলে ভ্যানাডিয়াম তুমি তারপরে করবে, স্ক্যান্ডিয়াম 21, টাইটেনিয়াম 22, ভ্যানাডিয়াম 23, তুমি এভাবে করবে, ঠিক আছে, এগুলো হোমওয়ার্ক। তারপরে 24 নম্বরে ক্রোমিয়াম। ক্রোমিয়ামটা আমি করব। দেখো ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস কি হবে, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d কত 4। ক্রোমিয়াম 24 নম্বর, 2 2 4 6 10 2 12 6 18 2 20 আর 4 24। এইখানে আরও একটা পয়েন্ট আছে, এটা ব্যতিক্রম, এক্সেপশনাল ইলেকট্রনিক কনফিগারেশন। মনে রাখবে, এটা সুন্দরভাবে মনে রাখবে। কিভাবে মনে রাখবো স্যার, দেখো আমি একটু আগে তোমাদেরকে লিখিয়েছিলাম যে ডিতে যদি 5টা থাকে সেটা স্টেবল হয় কি হয় না। তাহলে দেখো এখানে তো মাত্র d4, এখানে মাত্র কি আছে, d4। তাহলে ও আর একটা ইলেকট্রন পেলে তো স্টেবল হয়ে যাবে। তাহলে ও কোনো রকম কষ্ট করে একটা ইলেকট্রন
ও কোথা থেকে নিয়ে নেবে, 4s থেকে। এই কেন নেয়, ঠিক আছে, এইসব তো কথা বললে ক্লাসটা আরও বড় হয়ে যাবে, ঠিক আছে, যেহেতু তোমাদের সামনেই পরীক্ষা, তাই আমি বিশদে যাচ্ছি না, তাও বিশদে যাচ্ছি, ঠিক আছে। চলো, এটা হয়ে যাবে কি 4s1, 3D কি হয়ে যাবে 5। তাহলে মনে থাকবে কি না যে ক্রোমিয়াম সাধারণ নিয়মে হবে না, ও হওয়া উচিত ছিল কি 4s2, 3D4। সেটাকে আমরা কি লিখেছি 4s1, 3D5, কারণ ও D5 হলে স্টেবল হয়ে যাবে, কারণ ডিতে সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকে, তাই অর্ধেক হলে 5টা, হাফ ফিল্ড আমি বলে দিয়েছি, ফুল ফিল্ড হাফ ফিল্ড হলে স্টেবল। তাহলে ওটা হয়ে গেল ক্রোমিয়াম 24, ঠিক আছে 24। এবার তোমরা এটা এক কাজ করো, এগুলো তুলে নাও, ঠিক আছে। 25 নম্বরে কি আছে, 25টা নিজে নিজে করবে। 25-25-এ কি আছে, ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস তোমরা নিজেরা করবে, ঠিক আছে। চলো এটা তুলে নাও, ভিডিওটা পজ করে এটা তুলে নাও। চলো মুছে দিলাম। দেখো ম্যাঙ্গানিজের পরে কি আছে, এফি। এফি কত 26, তোমরা নিজেরা করবে এটা। এফি 27, 27-এ আছে কে, 27-এ আছে দেখো কোবাল্ট, কোবাল্ট, এটা তোমরা নিজেরা করবে। 28-এ কে আছে, 28-এ আছে নিকেল, এটা তোমরা নিজেরা করবে। তারপরে 29 নম্বরে কে আছে, 29 নম্বরে আছে কপার, এটা আমি করে দেবো। দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d কি হওয়ার কথা 9। দেখো খেয়াল করে, 2 2 4 6 10 2 12 6 18 2 20 আর 9 29, কপার 29, তাহলে শেষে 9 হওয়ার কথা। কিন্তু কিন্তু পয়েন্ট, হ্যাঁ ভাই পয়েন্ট, পয়েন্ট আছেই। কি পয়েন্ট আছে এখানে, যে 4 এ তো 3d10 হলে বেশি স্টেবল হবে না, তাহলে এটা হয়ে যাবে কি 4s1, 3d10, তাহলে একটা ইলেকট্রন এস এর কাছ থেকেও ধার করে নিয়ে নেবে, ধার করে নিয়ে নেবে। তাহলে এই দুটো কিন্তু এক্সেপশন, ক্রোমিয়াম এবং কপার। তাহলে কপারের ইলেকট্রন বিন্যাস কি হবে 4s1, 3d10। এবার চলে আসছে দেখো 30 নম্বর, 30 নম্বর জিঙ্ক, 30 নম্বর জিঙ্ক। জিঙ্কের ইলেকট্রন বিন্যাস কি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10। তাহলে দেখো শেষে d10 হয়েছে, তাহলে জিঙ্ক স্টেবল। তাহলে আমরা এই পর্যন্ত করলাম কি, যে 30টি মৌলের ইলেকট্রনিক কনফিগারেশন, এবং এই ভিডিওর সঙ্গে আরও দুটি ছোট ছোট টপিক থাকবে, সেই টপিকটা আলোচনা করে আজকের ভিডিও শেষ হবে। তোমরা এটা তুলে নাও। দেখো তাহলে আমরা এইবার যে ছোট্ট একটি নীতি পড়ব, ছোট্ট একটি নীতি আমরা আলোচনা করব, সেটা কি, সেটা হলো পাউলিং অপবর্জন নীতি। পাউলিং অপবর্জন নীতি। হাতের লেখা আমার খারাপ, আগে থেকেই বলেছি, ডিজিটাল বোর্ড চলে আসলে অসুবিধা হবে না আর। দেখো পাউলিং অপবর্জন নীতি কি বলা হচ্ছে, পাউলিং অপবর্জন নীতি বলা হচ্ছে একটি কক্ষকে থাকা দুটি ইলেকট্রনের 3টি কোয়ান্টাম সংখ্যা যদিও একই হয়, চতুর্থ কোয়ান্টাম সংখ্যা হবে আলাদা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকক্ষণ ধরে ক্লাস দেখছো, তবু একটা এনার্জি তৈরি করো, এনার্জি প্রডিউস করো, এনার্জি প্রডিউস করো, এক্সোথার্মিক রিয়াকশনের মতো এনার্জি প্রডিউস করো, তাপদায়ী বিক্রিয়ার মতো নিজের মধ্যে শক্তি তৈরি করো। যে পাউলিং অপবর্জন নীতি, পাউলিং অপবর্জন নীতি কি, পাউলিং অপবর্জন নীতি হলো যে 3টি কোয়ান্টাম সংখ্যা একই হলেও চতুর্থ কোয়ান্টাম সংখ্যা আলাদা হবে। মনে পড়ছে তোমাদেরকে আমি বলেছিলাম কোয়ান্টাম সংখ্যা আগের ক্লাসে, কোয়ান্টাম সংখ্যাগুলো জরুরি জানা। দেখো ব্যাপারটা বুঝে নাও। তাহলে কি বলা হচ্ছে এখানে, তিনটি কোয়ান্টাম সংখ্যা, তিনটি কোয়ান্টাম সংখ্যা, তিনটি কোয়ান্টাম সংখ্যা একই হলেও চতুর্থ, অর্থাৎ ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, চতুর্থ অর্থাৎ ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা আলাদা হবে। চতুর্থ কোয়ান্টাম সংখ্যা কি হবে, আলাদা হবে। দেখো উদাহরণের সাহায্যে বুঝে নাও, উদাহরণের সাহায্যে বুঝে নাও। মনে করো হাইড্রোজেন, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি 1s2 না, তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে না কতকটা, যে 1 নম্বর কক্ষপথের, এটা 1 নম্বর কক্ষপথ, এটা তার 1s উপকক্ষ, সেখানে
দুটো ইলেকট্রন এইভাবে আছে। এইভাবে লিখলাম কেন? কারণ দেখো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যায় বলে দিয়েছিলাম, একটা যেদিকে ঘুরবে অপরটা বিপরীত দিকে, একটা ক্লকওয়াইজ হলে একটা কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ হবে। এইবার দেখো তো, যদি তোমাকে বলে যে হাইড্রোজেনের এই যে প্রথম কক্ষপথের এস উপকক্ষে যে দুটি ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন দুটি কোয়ান্টাম সংখ্যা কি কি, অ্যাড্রেস মনে পড়ছে? সেই তোমার অ্যাড্রেস, তুমি পিজি হসপিটালে পড়ো, তোমার বিল্ডিং নম্বর, তোমার ফ্লোর নম্বর, তোমার রুম নম্বর জানতে চাইছে। এবার কেন স্টোরিটা বলেছিলাম রিলেট করতে পারছো? তাহলে দেখো হাইড্রোজেনের কটা ইলেকট্রন আছে? দুটো ইলেকট্রন। আমি মনে করলাম E1 একটা ইলেকট্রনকে ক্ষেত্রে ধরছি এটা, আর একটা ইলেকট্রনকে E2 নাম দিচ্ছি, সাপোজ নাম দিচ্ছি একটা। তাহলে E1 মানে ধরে নিচ্ছি এই একটা ইলেকট্রন, এটা E1 আর এটা E2। তাহলে E1 ইলেকট্রন ওর কত নম্বর কক্ষপথে আছে? কারণ দুটো ইলেকট্রন সবাই তো 1 নম্বর কক্ষপথে আছে, ওই দুটো সবাই 1 নম্বরে আছে। তাহলে এন এর মান কত হবে? 1 নম্বর কক্ষপথে আছে। ও কোন উপকক্ষে আছে বলো তো বাবু? কোন উপকক্ষে আছে? এস উপকক্ষে আছে। এস উপকক্ষে। তাহলে এল এর মান কত? 0। এল এর মান কত? 0। আচ্ছা তাহলে বলো তো এম এর মান কত? আমি লিখিয়েছিলাম এল এর মান 0 হলে এম এর মান কি হয়? এম এর মান 0 হয়। মনে করে দেখো, যদি মনে না থাকে খাতাতে দেখে নেবে। তাহলে এম এর মান কি বলো? 0। এম এর মান 0। তাহলে 1 নম্বর কক্ষপথে আছে, এস উপকক্ষে আছে, আর ওরা দুজন তো একই কক্ষকেই আছে, সেম কক্ষকে আছে। তাহলে দুজনের কক্ষকের কোয়ান্টাম সংখ্যা তো, মানে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা তো একই হবে, তাই না? তাহলে দেখো, যদি বলে 2 নম্বর ইলেকট্রনটা কত নম্বর কক্ষপথে আছে? 1 নম্বর কক্ষপথে আছে। এল এর মান কত? এটাও এস উপকক্ষে আছে, এল এর মান 0। ও সেই সেম কক্ষকে আছে, অর্থাৎ এম এর মান 0। সেম কক্ষকের জন্য এম এর মান 0 হচ্ছে না কিন্তু, কারণ দেখো এল এর মান 0 হলে কক্ষকের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম এর মান 0 হয়। এইবার হচ্ছে পয়েন্ট। কি পয়েন্ট স্যার? কারণ একটা ইলেকট্রনের ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান +½ হলে অপরটাকে তোমাকে -½ লিখতে হবে, বা একটাকে -½ লিখলে অপরটাকে তোমাকে +½ লিখতে হবে। তাহলে এস এর মান কি হবে? একটা +½ হলে অপরটা কি হবে? -½ তাহলে তিনটি একই হলেও চতুর্থ কোয়ান্টাম সংখ্যা কি হচ্ছে? ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা কিন্তু আলাদা হচ্ছে। পরীক্ষায় প্রশ্নটা তো আর পাউলিং অপবর্জন নীতি বিবৃতি করে পড়বে না, পরীক্ষায় প্রশ্নটা কিভাবে পড়বে সবাই ভালো করে শুনে নাও, সবাই ভালো করে শুনে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যে আচ্ছা নিচের কোন কোয়ান্টাম সংখ্যার দ্বারা একটি কক্ষকে থাকা দুটি ইলেকট্রনকে পার্থক্য করা যায়? তা পার্থক্য করা যাবে কার দ্বারা? যেটা আলাদা হবে সেটা। তাহলে তিনটে তো একই, মুখ্য, গৌণ আর চুম্বকীয় একই, শুধু ঘূর্ণন আলাদা। তাহলে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার দ্বারা একটি কক্ষকে থাকা দুটি ইলেকট্রনকে পার্থক্য করা যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঝপঝপ এটা তুলে নাও, একদম খুব দ্রুত তোমরা এটা পাউলিং অপবর্জন নীতি তুলে নাও। চলো চলো আর একটা নীতি আমরা করব, সেটাকে বলা হবে হুন্ডের নীতি। কিসের নীতি বলো? হুন্ডের নীতি। একে অনেক সময় বলা হয় হুন্ডের মাল্টিপ্লিসিটি নীতি। চলো হুন্ডের নীতি কি বলছে? হুন্ডের নীতি বলছে যে সমশক্তি সম্পন্ন কক্ষকে, সমশক্তি সম্পন্ন, চলো আমি এটা লিখে নিই আগে, না তোমরা একটু বোরিং লাগতে পারে তোমাদের। দেখো হুন্ডের নীতি কি বলা হচ্ছে? সমশক্তি সম্পন্ন, বিষয়টাকে বুঝতে হবে। কক্ষকে প্রথমে, যা প্রথমে হয়ে গেছে, প্রথমে একটি করে ইলেকট্রন দ্বারা পূর্ণ করব, তারপরে যদি আমাদের কাছে এক্সট্রা ইলেকট্রন থাকে তাহলে আবার প্রথম থেকে পূর্ণ করব, ইলেকট্রনের অভিমুখ বিপরীত দিকে হবে। দেখো তোমরা ব্যাপারটা তো বুঝতে পারলে না। এবার দেখো যদি আমরা একটা উদাহরণ নিই বুঝতে পেরে যাবে। দেখো মনে করো এখানে আমরা লিখছি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস। তাহলে নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস কি বলো? নাইট্রোজেন কেমন বলো ইলেকট্রন বিন্যাস? নাইট্রোজেনের 1s2, 2s2 আর 2p কি বলো? 3। তাহলে 1s এর একটা কক্ষক, 2s এরও একটা কক্ষক, 2p এর কটা কক্ষক? 3টে। সমশক্তি সম্পন্ন কক্ষক মানে কি? দেখো এগুলোতে সমশক্তি সম্পন্ন বোঝা যাবে না, কারণ সমান আমরা কখন বলবো? যখন অন্য কেউ থাকবে আমার সাথে, তবেই তো আমি তার সাথে সমান বা অসমান বলবো। যেহেতু এগুলো একটা করে কক্ষক আছে, তাহলে এদের সাথে সমান অসমানের কিছু যায় আসে না। তাহলে এর দুটো ইলেকট্রন, একটার মুখ এদিকে থাকবে, একটার মুখ থাকবে এদিকে। এর দুটো ইলেকট্রন, একটার মুখ এদিকে, একটার মুখ এদিকে। গল্পটা হচ্ছে এখানে। এখানে দেখো এই তিনটে কক্ষক কার আন্ডারে আছে বলো দেখি? এই তিনটে কক্ষক কিন্তু 2p এর আন্ডারে আছে। তিনটে কক্ষক 2p এর আন্ডারে আছে। তার মানে এর n+l এর মান 3, এরও n+l এর মান 3, এই কক্ষকেরও n+l এর মান 3।
যেহেতু এন প্লাস এল এর মান শক্তিকে নির্দেশ করে, তাহলে যদি এদের প্রত্যেকটার এন প্লাস এল এর মান 3 হয়, তাহলে প্রত্যেকের শক্তি সমান, সেই জন্য বলা হচ্ছে এই তিনটি কক্ষক সমশক্তি সম্পন্ন। এম আই রাইট? বা তোমরাও বুঝতে পারছো? চলো, বলছে প্রথমে একটা একটা করে ইলেকট্রন ভরবো। তাহলে এই একটা একটা বললাম, এই 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 কেউ তোমরা এর বিপরীতে যেতে পারবে না। মনে করো কেউ মনে করলো এইভাবে বসালো, তার এটা ভুল হয়ে গেল। কেউ মনে করো এইরকম ভাবে বসালো, কেউ মনে করো এইরকম বসালো, আর এইখানে এরকম ভাবে বসালো, তারও ভুল হয়ে গেল। কেউ মনে করো এইভাবে বসালো, কেউ মনে করো এইভাবে বসালো, এই আবার এর মুখটা আবার উল্টে দিল, তারও ভুল হয়ে গেল। বসানোর নিয়ম কি? সমশক্তি সম্পন্ন কক্ষকে প্রথমে একটি করে ইলেকট্রন দ্বারা পূর্ণ করতে হবে, যাদের অভিমুখ একই দিকে থাকবে। তাহলে আমাকে তিনটে আছে বলে আমি ব্যাপারটাকে এরপরে আর অতিরিক্ত ইলেকট্রন হয়নি, তাই দ্বিতীয় পয়েন্টটা বোঝা গেল না। চলো অক্সিজেনের উদাহরণ নিয়ে নিই। অক্সিজেনের উদাহরণ কি? 1s2 2s2 2p4। 1s এ কটা ইলেকট্রন বলো দেখি? দুটো। 2s এ কটা ইলেকট্রন? দুটো। 2p তে কটা ইলেকট্রন? চারটে। এইবার বুঝতে পারবে, দেখো 1s এ কটা, 2p তে কটা দিলাম? প্রথমে দিলাম একটা, তারপরে কটা দিলাম? দুটো, তারপরে দিলাম কটা? তিনটে। প্রথমে একটা একটা করে বললাম, যাদের অভিমুখ সব উপরের দিকে, রকেটের মতো উপরের দিকে। তারপরে দেখো অতিরিক্ত এখনো কিন্তু p তে আরো একটা ইলেকট্রন আছে, তাহলে সে তার অভিমুখ আবার আমি শুরু থেকে বসাবো বিপরীত দিকে। মনে করো ফ্লুরিন, তাহলে 1s2 2s2 2p5, তাহলে তখন কি হবে বলো? 1s এ কটা? দুটো। 2s এ কটা? দুটো। আচ্ছা, আমি এগুলো হাফ অ্যারো হয়ে গেছে, কোনো ব্যাপার না, হাফ অ্যারো ফুল অ্যারো যে কোনোটা দিতে পারো। 2p তে কটা? 5টা। তাহলে এই প্রথমে একটা একটা করে বললাম, তিনটে। হাতে আর কটা পড়ে আছে বলো? দুটো। তাহলে আবার একটা আমি উল্টে দিলাম এদিকে, আবার একটা উল্টে দিলাম এদিকে। বোঝা গেল? আচ্ছা, এই হলো ব্যাপার। আর এই যে একটা করে ইলেকট্রন আছে, এগুলোকে বলে অযুগ্ম ইলেকট্রন। সিঙ্গেল, সিঙ্গেল। তোমাদেরকে সিঙ্গেল থাকার চেষ্টা করতে হবে, কেউ যুগ্ম হতে যেও না। যুগ্ম হতে গেলে মুশকিল আছে। সবাই কি থাকবে? সিঙ্গেল থাকবে সবাই। চলো, আর ভালো করে পড়াশোনা করবে। চলো, হুন্ডের নীতি তাহলে বোঝা গেল। সমশক্তি সম্পন্ন বা ব্যাপারটা বুঝে গেছো তোমরা। তোমরা এটা স্ক্রিনশট তো নেওয়া যাবে না বোধহয় অ্যাপে, তোমরা এটা লিখে নাও, ঠিক আছে? খাতা সাথে রাখবে, এনি টাইম খাতা সাথে রাখবে। চলো, তুলে নাও এটা, ঠিক আছে? এইবার আমরা যা যা পড়লাম এর উপরে 5টা এমসিকিউ বা 6টা এমসিকিউ করবো, সুন্দর সুন্দর এমসিকিউ, সেগুলো আমরা একটু দেখে নিই, ঠিক আছে? এবং সেই এমসিকিউগুলো কোনো না কোনো পরীক্ষায় পড়েছে। চলো, ততক্ষণে তোমরা এটা নিয়ে নাও, আমি প্রশ্নগুলো রেডি করব। তো দেখো, বলা হচ্ছে যে সোডিয়ামের 11তম ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা কোনগুলি? তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করে ফেলো তোমরা। সোডিয়ামের ইলেকট্রন, তোমরা ভিডিওটা পজ করে চেষ্টা করো, ঠিক আছে? সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখো, 1s2 2s2 2p6 3s1। তাহলে সোডিয়ামের কতগুলি ইলেকট্রন? 11টি ইলেকট্রন। তার মানে 2 দিয়ে 4 6 10 আর 1 11। তাহলে 11তম মানে কি? এই 3s এ যে ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যাগুলো জানতে চেয়েছে। তাহলে 3s এ n এর মান কত বলো? 3। l এর মান কত বলো? 0। আর l এর মান 0 হলে m এর মানও 0 হয়। তা আর s এর মান কি হবে? প্লাস হাফ বা মাইনাস হাফ। তাহলে বুঝতে পারলে কি? তাহলে কোনটা উত্তর হবে? তাহলে উত্তর কোনটা হবে? এরটা উত্তর, ঠিক আছে? এটা এটা বোর্ডের কোশ্চেন একবার পড়েছিল, এটা ডব্লিউবি জেইর কোশ্চেন, এটা অনেক আগের 2017 সালের ডব্লিউবি জেইর কোশ্চেন, যে ক্রোমিয়ামের 24তম ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা সেট। তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা তাহলে আমাদের একটু করে নিতে হবে। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমাদের করে নিতে হবে। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d5। তাহলে 19তম ইলেকট্রন কোথায় যাচ্ছে ক্রোমিয়ামের? 2 4 6 10 দিয়ে 12 6 18, 19তম ইলেকট্রন মানে 19 নম্বর ইলেকট্রনটা 4s এ যাচ্ছে। তাহলে 19 নম্বর ইলেকট্রন 4s এ যাচ্ছে, মানে আমার জানতে চাইছে যে 4s এ যে ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনের কক্ষপথ, উপকক্ষ এবং চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এগুলো জানতে চাচ্ছে। তাহলে কোনটা উত্তর হবে? দেখো, n এর মান 4, s হলে l এর মান 0, l এর মান 0 হলে m এর মান 0, m এর মান 0 এবং s এর মান প্লাস হাফ অথবা মাইনাস হাফ। যেহেতু প্লাস হাফ আছে চলবে। অনেকে ভাবছিল যে মাইনাস হাফ থাকলেও কি হবে স্যার? হ্যাঁ, অবশ্যই মাইনাস হাফ থাকলেও হবে। তারপর এই কোশ্চেনটা দেখো, বলছে কোনটি এম ও এল এর মধ্যে সম্পর্ক? একটু আগে তোমাদেরকে, একটু আগে না, আগের দিন ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়েছি যে এম সমান 2l + 1 বলেছিলাম না? তাহলে 2l = কত? m-1। তাহলে l সমান কত? m-1/2। অর্থাৎ ডিরেক্ট না দিয়ে একটু ঘুরিয়েও এইভাবে দিতে পারে। তাহলে এটা
এটা 2019, এটা 2019 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিটের কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা দেখো এটা দেখো 6 নম্বর কোশ্চেন কি বলছে, 6 নম্বর কক্ষপথে কতগুলি কক্ষক আছে। আমি তোমাদেরকে পড়িয়েছি আগের দিন ক্লাসে কক্ষের স্কোয়ার, বা আজকের ক্লাসে হয়তো না, হয়তো আগের ক্লাসে, কক্ষের স্কোয়ার করলে সেটা হয় কক্ষকের সংখ্যা। তাহলে এখানে কক্ষ মানে কি 6 নম্বর কক্ষপথ বলেছে, তাহলে স্কোয়ার করে দিলে কত হবে 36, কক্ষকের সংখ্যা কত 36। কোশ্চেন বুঝতে পারছো, এগুলো হচ্ছে ইন্টারনাল কোশ্চেন, তুমি কিন্তু না হলে করতে পারবে না, ঠিক আছে। চলো, শুধু ইলেকট্রন বিন্যাস এই লেখা শিখলে শুধু কিন্তু প্রশ্নের উত্তর করা যাবে না, তুমি ইলেকট্রন বিন্যাসটুকু করতে পারবে, বাট তুমি ইন্টারনাল কোশ্চেনে অ্যান্সার করা কঠিন হয়ে যাবে। চলো আরও একটা কোশ্চেন নিয়ে নিচ্ছি, তোমরা এগুলো নিশ্চয়ই ভিডিও পজ করে নিয়ে নেবে। চলো, এটাই লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের। দেখো কি কোশ্চেনটা দেওয়া হচ্ছে, কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি ভুল আছে, কি আছে, ভুল আছে। অনেকক্ষণ ধরে লিখছি তো ওই জন্য আমার হাতের লেখাটা আরো খারাপ হয়ে যাচ্ছে। কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি ভুল আছে। চলো অপশান এ, এরকম প্রশ্ন দেয় n সমান 4, l সমান, আর যদি এই n l বলে না দেওয়া থাকে তাহলে তোমরা মাইন্ডসেট এরকম থাকবে, প্রথম সংখ্যাটা n, পরের সংখ্যাটা l, তারপরের সংখ্যাটা m এবং শেষেরটা s। তাহলে এল এর মান মনে করো দেওয়া আছে 0, এম এর মান দেওয়া আছে -1 আর এস এর মান দেওয়া আছে +½ অপশান বি, এন এর মান 4, এল এর মান 1, এম এর মান +1, এস এর মান +½ অপশান সি, এন এর মান 3, এল এর মান 2, এম এর মান 0, এস এর মান -½ অপশান ডি, এন এর মান 3, এল এর মান 1, এম এর মান 0, এস এর মান +½ -½ ব্যাপার নয়। দেখো খেয়াল করে দেখো তো কিভাবে এই প্রশ্নের উত্তরগুলো তুমি সলভ করবে। তোমাকে চেক করে দেখতে হবে যে এন এর মান যেটা বেরোচ্ছে তার জন্য সেই সূত্র লিখিয়েছিলাম, এল সমান 0 to n - 1, আবার এম সমান -l থেকে শুরু করে 0 + l। দেখো এক্সাম্পল নিলে বুঝতে পারবে। দেখো এন এর মান যদি 4 হয় তাহলে এল এর মান কি হবে, এল এর মান কি হবে, 0 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে, তাহলে এখানে 0 লেখা আছে, দ্যাট ইজ রাইট। কিন্তু এল এর মান 0 হলে এম এর মান কি হবে, এল এর মান 0 হলে এম এর মানও কিন্তু 0 হয়। খাতা খুলে দেখো, এল এর মান 0 হলে এম এর মানও 0 হয়, কিন্তু এখানে এম এর মান কি দেওয়া আছে, -1 দেওয়া আছে, তার মানে এটাই ভুল আছে, মানে এটাই উত্তর। বোঝা গেল কি বললাম। এবার বাকিগুলো দেখো ঠিকই আছে, এন এর মান 4 হলে এল এর মান তো কি হবে 0 1 2 3 হচ্ছে, তার মানে 1 লেখা আছে, তাহলে নিশ্চয়ই ওটা রাইট। আর এল এর মান 1 হলে এম এর মান কি হয় -1, 0, +1, দ্যাট ইজ রাইট। আর +½ বা -½ আছে মানে সবগুলি ঠিক। এন এর মান 3 হলে এল এর মান কি হয় 0 হয়, 1 হয়, 2 হয়, তাহলে এখানে 2 লেখা আছে, দ্যাট ইজ রাইট। এল এর মান 2 হলে এম এর মান কি হয় -2, 0, +2 এবং 0 আছে, মানে ঠিক আছে। এন এর মান 3 হলে এল এর মান কি হয় 0 হয়, 1 হয়, 2 হয়, এখানে 1 আছে, দ্যাট ইজ রাইট। এম এর মান কি হবে, এম এর মান, এল এর মান যেহেতু 1 আছে তাহলে এখান থেকে এম এর মান কি হবে -1, 0, +1, দ্যাট ইজ রাইট। এস এর মান +1, দ্যাট ইজ রাইট। এবার তোমরা মনে মনে হয়তো ভাবতে পারো যে স্যার এল এর মান তো 0 আছে, এন এর মান 4 হলে তো এল এর মান 0, 1, 2, 3 হয়, তাহলে তো এল এর মান তো 1 হচ্ছে এন এর মান 4 এর জন্য। না ভাই না, তোমার লেখা আছে কি এখানে, এখানে যেটা লেখা আছে সেইটার সাপেক্ষে এম এর মান বিচার করতে হবে, যেটা লেখা আছে সেটার সাপেক্ষে এম এর মান বিচার করতে হবে। বুঝতে পেরেছো কি? তাহলে এই হলো প্রশ্ন, কিছু প্রশ্ন করালাম, আরও কিছু কোশ্চেন অ্যান্সার আমরা যখন পুরো হোল চ্যাপ্টার হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন আমরা 2 বা 3টে ক্লাস কোশ্চেন অ্যান্সার সেশনের জন্য থাকবে। এই ক্লাসের পিডিএফ নোট তোমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে, এভরিথিং হ্যান্ড রিটেন নোট টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে। ঠিক আছে, সবাই ভালো থেকো। ইলেকট্রন বিন্যাসের আরও একটি ক্লাস আছে, কক্ষকের আকৃতি এবং ক্যাটায়ন ও অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস, সেটা নিয়ে আরও একটি ক্লাস হবে, দিয়ে কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রন বিন্যাস কমপ্লিট। আশা করব তোমাদের তারপরে আর কোনো প্রশ্ন আটকাবে না। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স দাদা। আমি আজ তোমাদের পরমাণুর গঠন অধ্যায়ের 3য় লেকচার এবং ইলেকট্রন বিন্যাসেরও 3য় লেকচার। আজকের আমরা বিশেষ কিছু প্রশ্ন উত্তর করব এবং তার সঙ্গে সঙ্গে আমরা আর 2টো টপিক ইলেকট্রন বিন্যাসের বাকি আছে, সেটি হলো কক্ষকের আকৃতি এবং
ক্যাটায়ন ও অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস এইগুলো আলোচনা করব। তো যাই হোক, তোমরা সবাই ভালো আছো তো? এটা জিজ্ঞাসা করা হলো না। যাই হোক, আশা করি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং সুস্থ শরীর সুস্থ মস্তিষ্ক নিয়ে পড়াশোনা করো। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। আচ্ছা, আমরা আজকের শুরু করব কক্ষকের আকৃতি। কক্ষকের আকৃতি, ওকে। শেপ অফ অরবিটাল। আমরা আজকে কিসের আকৃতি আলোচনা করব? ভালো করে শোনো, কক্ষকের আকৃতি। তাহলে দেখো, প্রিভিয়াস ক্লাস তোমরা যারা যারা সেই ক্লাসগুলো দেখেছো, তোমরা নিশ্চয়ই জানো এস উপকক্ষের কটি কক্ষক, একটি কক্ষক, পি উপকক্ষের কটি কক্ষক, তিনটি কক্ষক, ডি এর কটি কক্ষক, পাঁচটি কক্ষক, এফ এর কটি কক্ষক, সাতটি কক্ষক। একটু মনে করো তো, এই কক্ষকগুলি কার কতগুলি করে কক্ষক হবে সেটা আমরা কিভাবে পেয়েছিলাম? কোন কোয়ান্টাম সংখ্যার দ্বারা পেয়েছিলাম? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার দ্বারা। মনে করো মনে করো মনে করো, বলেছিলাম যে যতগুলি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান যতগুলি হবে ততগুলি কক্ষক হবে। বলেছিলাম এটা আমি তোমাদের। তাহলে দেখো, মনে করে দেখো যে আমরা এস উপকক্ষের কটি কক্ষক বলবো? এস উপকক্ষের এস উপকক্ষের এস উপকক্ষের এস, আচ্ছা শুধু এস লিখছি। তাহলে এস এর কটি কক্ষক হবে? মনে করে দেখো, এস উপকক্ষের কিন্তু একটি করে কক্ষক হতো কিনা? মনে পড়ছে কি? যারা ক্লাস করেছো তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে। আর যারা ক্লাস করনি তারা অবশ্যই 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 প্রথম থেকে ক্লাস দেখে আসবে। প্রথম থেকে মাঝখানে আসলে কিন্তু ভালো লাগবে না, বুঝতে পারবে না, ভালো লাগবে না। তো চলো দেখো, এসের, এবং মনে পড়ছে এসের এল ইকুয়াল টু 0 হয় এবং তার জন্য এম এর মানও 0 হয়। সেই জন্য আমরা বলতাম যে এসের কক্ষক কটি? একটি কক্ষক। এবং এর দেখতে কেমন? এর দেখতে কেমন? আচ্ছা স্যার, এর দেখতে কেমন? এর দেখতে কেমন? গোলাকার। এর দেখতে কেমন? গোলাকার। তাহলে এখান থেকে স্যার কি কি ইনফরমেশন আমাকে মনে রাখতে হবে? তুমি অবশ্যই মনে রাখবে, এটা ভুলে গেলে চলবে না, যে এস কক্ষকের দেখতে গোলাকার হয়। গোলাকার, গোলকের মতো, বৃত্ত নয় কিন্তু গোলক। আচ্ছা, এই একটা গোলকের মধ্যে যদি কাউকে ঢুকিয়ে দেওয়া হয়, তোমরা আমি তো কলকাতা থেকে ক্লাস করছি, তোমরা নিশ্চয়ই জানবে যে একটা দেখবে অনেক পার্ক বা ইকো পার্কে যদি তোমরা কেউ গিয়ে থাকো, দেখবে ইকো পার্কের মাঝখানে যে ওই মানে ভীষণ বড় যে জলাশয় বা ভীষণ বড় যে একটা ঝিল রয়েছে, সেখানে দেখবে এরকম বড় বড় গোল গোল সব ভাসে, এবং তার মধ্যে একটা বাচ্চাকে দিয়ে দেওয়া হয় খেলার জন্য। দেখবে গোলটা ঘুরিয়ে দিলে বাচ্চাটা চারিদিকে ঘুরতে থাকে, চারিদিকে ঘুরতে থাকে। তার মানে কি? ওই গোলের মধ্যে যে বাচ্চাটা আছে সে যে কোনো দিকে যাচ্ছে, যে কোনো দিকে যাচ্ছে। তার মানে তার কি কোনো ডাইরেকশন আছে? নেই, তার ডাইরেকশন নেই। তার মানে কি? গোলকের মধ্যে যে ইলেকট্রন, যদি এর মধ্যে ইলেকট্রন থাকে, এই এস কক্ষক গোলাকার কক্ষকের মধ্যে যদি ইলেকট্রন থাকে, সে এদিকেও যেতে পারে, সে এদিকেও যেতে পারে, সে এদিকেও যেতে পারে, সে এদিকেও যেতে পারে, সে এদিকেও যেতে পারে। রাইট? তাহলে যদি ইলেকট্রন এইভাবে চারিদিকে ছড়িয়ে যায়, তার মানে কি এস কক্ষকে যে সকল ইলেকট্রন থাকে তাদের নির্দিষ্ট কোনো দিক নেই। সে যেদিকে খুশি যেতে পারে, গোলকের মধ্যে যেদিকে খুশি যেতে পারে, যেদিকে খুশি যেতে পারে। তাহলে এস ইলেকট্রনের নির্দিষ্ট কোনো দিক নেই। তার মানে কি? নন ডাইরেকশনাল। তাহলে এস ইলেকট্রনগুলো কি? নন ডাইরেকশনাল। তাহলে আমি গল্পটা এমনি এমনি বলিনি, কিন্তু গল্পটা এর মধ্যে পয়েন্ট আছে। তো দেখো, তাহলে এখানে আমাকে কি মনে রাখতে হবে? এখানে আমাকে মনে রাখতে হবে যে এস কক্ষকে থাকা ইলেকট্রনের কোনো দিক নেই, যাকে কি বলে? নন ডাইরেকশনাল। একে কি বলে? নন ডাইরেকশনাল। ওকে, চলো তাহলে এবার আমরা চলে আসছি কি? পি কক্ষক। এবার আমরা চলে আসছি কি? পি কক্ষক। দেখো দেখো, পি কক্ষকের কেমন দেখতে? দেখো পি কক্ষকের কেমন দেখতে। পি সম্পর্কে আমাদের কি কি মনে রাখতে হবে? ডাম্বেল চেনো? ডাম্বেল, তোমরা তো কিছুদিন পরে জিম করবে, জিম করবে, বডি তৈরি করবে, মাসেল তৈরি করবে না? দেখবে ডাম্বেল হয় একটা এরকম ভাবে। যাই হোক, ডাম্বেল আমার কাছে নেই, আনলে ভালো হতো।
এখন নেই আর কি। তো ডাম্বেল পি এর দেখতে কেমন? ডাম্বেল শেপ, মনে রাখবে। পি এর দেখতে কেমন? ডাম্বেল শেপ। পি এর দেখতে কেমন? ডাম্বেল শেপ। আচ্ছা, পি এর কটা কক্ষক? পি এর কটা কক্ষক? তোমরা তো বলবে পি এর কটা কক্ষক, তাই না? পি এর কটা কক্ষক কারা বলবে? তোমরা বলবে, কারণ আমি পড়িয়েছিলাম আগে। দেখো, মনে করে দেখো, পি কক্ষকের এল এর মান কত বলো? পি কক্ষকের এল এর মান কত? 1। এল এর মান 1 হলে এম এর কি কি মান হয় বলো? -1, 0, +1 হয় কি হয় না? তাহলে এই ভ্যালুগুলোর উপরে কক্ষক তো নির্ভর করে না, করে না? করে। এম এর মান যতগুলি হয় ততগুলি কি হয়? ততগুলি কিন্তু কক্ষক হয়। তাহলে পি এর কটা কক্ষক? পি এর কিন্তু 3টে কক্ষক, এবং এই কক্ষকগুলির আমরা এবার নাম দেব। সেই নামগুলো আমরা কিন্তু এর আগে শিখিনি। আমরা নাম দেব। কি নাম দেব? কি নাম দেব? আচ্ছা বলো, কি নাম দেব? আমরা এই মাঝখানেরটাকে নাম দিলাম পি জেড, আর এদিকটাকে নাম দিলাম পি এক্স, এদিকটাকে নাম দিলাম পি ওয়াই। বোঝা গেল? কি গেল না? পি জেড, পি এক্স, পি ওয়াই। বোঝা গেল? তো চলো নেক্সট আমরা একটু দেখে নিই। আচ্ছা আচ্ছা, অনেকের তো মনে হতে পারে, আচ্ছা স্যার, আমি যদি এই দিকটাতে +1 লিখি, এখানে যদি 0 লিখি, এখানে যদি মাইনাস লিখি, তাহলে কি ভুল হবে? না, একদমই নয়, একদমই নয়। তাহলে কি তুমি এদিকেও +1 0 -1 অবশ্যই লিখতে পারো, অবশ্যই লিখতে পারো। আচ্ছা, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, বলে, আচ্ছা বলো তো দেখি যে পি ওয়াই এর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কত, বা এম এর মান কত, তখন তুমি কি বলবে? তুমি বলবে, আচ্ছা পি ওয়াই এর তো স্যার লিখে দিয়েছিল, পি ওয়াই এর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান +1 হতে পারে অথবা -1 হতে পারে। আচ্ছা, তোমাকে যদি কেউ বলে, আচ্ছা বলো দেখি তো পি জেড এর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কত, তুমি অলওয়েজ কি বলবে? 0, কারণ মাঝখানটায় স্যার 0ই, জেডটা, পি জেডটা স্যার মাঝখানেই লিখেছিল। বোঝা গেল? আচ্ছা, যদি তোমাকে কেউ বলে পি এক্স এর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কি হবে বলো দেখি, তাহলে তুমি কি বলবে? +-1। তাহলে পি ওয়াই এরও +-1 এবং পি এক্স এরও +-1, আর পি জেড এর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কত? 0। মাইন্ডেড, মনে রাখবে, মনে রাখবে, মনে রাখবে। তাহলে দেখো, এখানে আমি লিখছি কি? কক্ষক। এখানে কি লিখছি? কক্ষক। এখানে কি লিখছি? এম এর ভ্যালু। অবশ্যই এই ছকটা ইম্পর্টেন্ট, অবশ্যই এই ছকটা ইম্পর্টেন্ট, এই ছকটা অবশ্যই ইম্পর্টেন্ট। এই ছকটা কি? এই ছকটা অবশ্যই ইম্পর্টেন্ট, এই ছকটা অবশ্যই ইম্পর্টেন্ট। তোমরা ভুলে গেলে চলবে না। আচ্ছা, এই যে স্যার আপনি একটু আগে বললেন ডাম্বেল আঁকা, সেটা তো কই দেখালেন না। ওয়েট করো, ওয়েট করো, দেখাবো। চলো, তার জন্য এই দিকটা একটু মুছে দেবো। তোমরা এটা তুলে নাও, এই এস কক্ষকের এটা তুলে নাও, ঠিক আছে? এটা তুলে নাও। আচ্ছা, আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? এসটা মুছে দিলাম। চলো দেখো, পি এর, পি এক্স, আমি এখানে এক কাজ করছি, এগুলো একটা সাইডে লিখছি। ওকে, মুছে দিলাম। এগুলো একটা সাইডে লিখছি, যে এখানে লিখছি কক্ষক, এখানে কক্ষক, আর এখানে এম এর মান। পি এক্স এর এম এর মান +-1, পি ওয়াই এর এম এর মান +-1, পি জেড এর এম এর মান 0। চলো এবার দেখে নিই আমরা পি কক্ষকের দেখতে কেমন হয়। চলো দেখে নিই আমরা পি এর দেখতে কেমন হয় সুন্দরভাবে। সবাই দেখো, প্রথমে আমি পি এক্স এর ছবি আঁকছি। তোমরা তো সবাই নিশ্চয়ই বাড়িতে বসে দেখছো, তাই না? তোমরা তো সবাই নিশ্চয়ই বাড়িতে রুমের মধ্যে বসে আছো। আচ্ছা দেখো তো, রুমের কৌণিক, দেখো আমি যদি এইটা মনে করি, আমি যদি এই যে পেন দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা যদি মূলবিন্দু হয়, এটাকে যদি আমি বলি এক্স অক্ষ, এটাকে যদি আমি বলি ওয়াই অক্ষ, আর এই মাঝখান থেকে, আচ্ছা আমার কাছে এই একটা পেন আছে, মনে করো এটা জেড অক্ষ, তাহলে সামনের দিকে জেড অক্ষ। দেখো 3টে অ্যাক্সিস হয়, এইটুকু তো তোমরা জানবে। এটা এক্স অক্ষ, এটা যদি মনে করি ওয়াই অক্ষ, এটা মনে করছি কি? এটা মনে করছি আমাদের জেড অক্ষ। আচ্ছা, এই এক্স অক্ষ বরাবর যদি ডাম্বেল শেপটা থাকে, তাহলে তাকে আমরা বলবো পি এক্স। আচ্ছা, যদি এটাকে মনে করি ওয়াই অক্ষ বরাবর ডাম্বেল শেপটা থাকলে তাকে আমরা বলবো কি? পি ওয়াই। আর মনে করো জেড অক্ষ বরাবর যদি সেই ডাম্বেলটা থাকে, তখন আমরা তাকে কি বলবো? পি জেড। তাকে আমরা কি বলবো? পি জেড। তাহলে 3টে অক্ষ বরাবর আমরা যে অ্যাক্সিস জানি, অক্ষ পি এক্স ওয়াই জেড, যদি ডাম্বেল শেপ, পি এর যে ডাম্বেল শেপ, সেটা যদি এক্স অক্ষ বরাবর থাকে, তাহলে তাকে আমরা কি বলবো? পি এক্স বলবো। আমার সাথে সাথে তোমরা যারা বসে বসে ক্লাসটা দেখছো, তারাও মুখে মুখে বলো যে এক্স অক্ষ বরাবর যদি ডাম্বেল শেপ থাকে তাকে পি এক্স, ওয়াই অক্ষ বরাবর যদি ডাম্বেল শেপ থাকে তাহলে পি ওয়াই, জেড অক্ষ বরাবর যদি ডাম্বেল শেপটি থাকে তাহলে তাকে আমরা পি জেড বলবো। তো দেখো পি এক্স এর দেখতে কেমন হবে। তাহলে আমরা যদি মনে করি এটা এক্স অক্ষ, এই এক্স অক্ষ, তাহলে এই এক্স অক্ষ বরাবর যদি ডাম্বেলটি থাকে, তাহলে আমরা তাকে কি বলবো? তাকে আমরা কি বলবো? এটা এক্স অক্ষ। এটা যদি ওয়াই অক্ষ বলি,
আর জেড অক্ষ মানে তো বুঝতেই পারছো এটা সামনের দিকে আছে এখান থেকে, তাহলে এটা পি এক্স। এবার চলে আসছি কি পি ওয়াই, এবার চলে আসছি কি পি ওয়াই। আচ্ছা এটা মুছে দিলাম কারণ ডাম্বেলটা ভালো করে বোঝানোর জন্য, ঠিক আছে। দেখো পি ওয়াই, তাহলে ওয়াই অক্ষ বরাবর যদি ডাম্বেল থাকে, যদি ওয়াই অক্ষ বরাবর ডাম্বেলটি থাকে, তাহলে আমরা তাকে কি বলবো, পি ওয়াই। তাকে আমরা কি বলবো, তাকে আমরা কি বলবো, পি ওয়াই। এটা এক, আর এটা মাঝখান থেকে আমরা দিয়ে দিচ্ছি কি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা জেড অক্ষ। তাহলে ওয়াই অক্ষ বরাবর যদি ডাম্বেল থাকে তখন তাকে আমরা কি বলবো, পি ওয়াই। আর যদি জেড অক্ষ বরাবর থাকে, তাও যদি আমরা দেখি, যদি জেড অক্ষ বরাবর থাকে, যদি জেড অক্ষ বরাবর থাকে, যদি জেড অক্ষ বরাবর থাকে, এটা জেড অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তাহলে যদি জেড অক্ষ বরাবর থাকে তাহলে আমরা তাকে কি বলবো, পি জেড। তাহলে এর নাম কি, তাহলে এটার নাম হয়ে যাচ্ছে পি এক্স, এটার নাম পি ওয়াই, এটার নাম কি পি জেড। আচ্ছা যদি এগুলোকে সব একসঙ্গে আমি বসাবার চেষ্টা করি, যদি এগুলোকে আমরা সব একসঙ্গে বসাবার চেষ্টা করি, তাহলে অসুবিধা কিছু নেই। একটা হবে কি পি এক্স অক্ষ বরাবর, ওকে, একটা হবে কি পি ওয়াই অক্ষ বরাবর, আর একটা কি হবে বলো, একটা হবে জেড অক্ষ বরাবর। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, তাহলে বলো এটা কি পি, এটা পি জেড, এটা কি, এটা পি ওয়াই, এটা কি পি এক্স। এইবার অনেকের মনে মনে হচ্ছে যে স্যার আমাকে কি আপনার মতো করেই করতে হবে? না বাবা, এরকম কোনো ব্যাপার নেই। তুমি একটাকে এক্স, একটাকে ওয়াই, একটাকে জেড, তুমি এক্সিস চেঞ্জ করে এখানে যদি তুমি এক্স অক্ষ লেখো তখন তুমি এটাকে পি এক্স বলবে, যদি তুমি এটাকে যদি ওয়াই অক্ষ লেখো তো পি ওয়াই বলবে, তুমি যদি এটাকে জেড অক্ষ বলো পি জেড হবে। বোঝা গেল কি বললাম? ঠিক আছে, তাহলে এই হলো কি পি কক্ষকের আকৃতি। এইবার শোনো, পি কক্ষক থেকে আরো কিছু বিষয় আমাদেরকে জানতে হবে। কি কি জানতে হবে স্যার? আমি তোমাদেরকে এক্ষুনি বলবো কি কি জানতে হবে। দেখো এই যে পয়েন্ট, আচ্ছা তুমি এই দেখো, ধরো একটা তোমার কাছে একটা ধরো বড় বেলুন আছে, বেলুন, ঠিক আছে, বেলুন, হ্যাঁ। তো ওই বেলুনটাকে যদি তুমি মাঝখানে দড়ি দিয়ে একটু হালকা বাতাস দিয়ে দড়ি দিয়ে যদি মাঝখানে তুমি বেঁধে দাও, বেঁধে দিলে দেখবে মাঝখানে দেখবে একটা জয়েন্ট তৈরি হয়েছে। তাহলে ওইখানে কি কোনো স্পেস আছে? নেই। তাহলে ওখানে স্পেস নেই মানে কি, ওখানে কিছু বাতাসও নেই। তার মানে ডাম্বেল আকারে দেখো এটা ঠিক যেন বেলুনের মতো মনে হচ্ছে। তো মাঝখানটায় দেখো এমন একটা পয়েন্ট আছে যে পয়েন্টে দেখো কোনো স্পেস নেই, কোনো ফাঁকা জায়গা নেই। তার মানে কি এই জায়গাতে ইলেকট্রন থাকতে পারবে না, এই জায়গাতে ইলেকট্রন থাকতে পারবে না। তাহলে এই পয়েন্টটাকে আমরা কি বলবো, এই পয়েন্টটাকে আমরা কি বলবো, এই পয়েন্টটাকে আমরা বলবো নোডাল পয়েন্ট। এই পয়েন্টটাকে আমরা কি বলবো, নোডাল পয়েন্ট। বাংলাতে কি বলবো, নোডাল বিন্দু। কি বলবো, নোডাল বিন্দু। আচ্ছা যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে যে নোডাল বিন্দু কাকে বলে, তাহলে তুমি কি বলবে, যে বিন্দুতে ইলেকট্রন থাকার সম্ভাবনা নেই। তাহলে ইলেকট্রন কোথায় থাকবে, হয় এখানে থাকতে পারে, না হলে এখানে থাকতে পারে, কখনো এই পয়েন্টে থাকতে পারবে না। তাহলে এই পয়েন্টটাকে আমরা কি বলবো, নোডাল বিন্দু। আচ্ছা দেখো তো, তুমি যে বাড়িতে বসে আছো, তুমি যেখানে বসে ক্লাসটা করছো, একটু ইমাজিন করো তো, একটু ইমাজিন করো। দেখো সেই ঘরের মধ্যে দেখো কতগুলি তল আছে, পৃষ্ঠ আছে। তুমি সেই ঘরের মধ্যে একটা বিন্দুকে, যে কোনো একটা বিন্দুকে কল্পনা করো, বিন্দু মানে কি, ঘরের কৌণিক বিন্দুর কথা বলছি, ঘরের মধ্যে যে কোণ আছে সেই কোণের কথা বলছি। আচ্ছা দেখো তো, একটু ইমাজিন করে তাকিয়ে দেখো তো, ভিডিওর দিকে না দেখে আমার ভিডিওটা শোনো আর ঘরের দিকে একটু তাকাও তো। দেখো ঘরের যে একটা কৌণিক বিন্দু, অর্থাৎ ঘরের যে কোণগুলো, সেই কোণকে কেন্দ্র করে দেখো মোট 3টে তল তৈরি হয়েছে। দেখতে পাচ্ছ কি তোমরা? দেখো ইমাজিন করো, দেখো একটা মেঝে আছে, মেঝে যাকে আমরা মেঝে বলি, দেখো ওই মেঝেটাও কিন্তু ঘরের একটা কৌণিক বিন্দুকে কেন্দ্র করে হয়েছে কি হয়নি? হয়েছে তো। দেখো তারপরে দুটো দেওয়াল আছে, দেখো ওই কৌণিক বিন্দুকে কেন্দ্র করে দেখো দুটো দেওয়াল আছে, আছে না? আছে তো, নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝে গেছো। দেখো একটা বিন্দুকে কেন্দ্র করে ঘরের বাইরে তাহলে কটা তল আছে, ঘরের বাইরে কটা তল আছে, 3টে তল আছে। এবার খেয়াল করে দেখো, এবার বিষয়টা এবার বোর্ডের দিকে দেখো, এবার বোর্ডের দিকে দেখো, আমি একটু এখানে বোঝাবার চেষ্টা করি। দেখো এটা এক্স অক্ষ, দেখো এটা ওয়াই অক্ষ, এটা প্লাস এক্স, এটা মাইনাস এক্স, এটা প্লাস ওয়াই, এটা মাইনাস ওয়াই, তোমরা নিশ্চয়ই এটা জানো। দেখো একটা তল তৈরি করতে গেলে দুটো অ্যাক্সিস লাগে, একটা তল তৈরি করতে গেলে কটা অ্যাক্সিস লাগে, দুটো অ্যাক্সিস লাগে। দেখো তুমি যদি ঘরের কৌণিক বিন্দু থেকে একটাকে তুমি এক্স মনে করো, একটাকে যদি তুমি ওয়াই মনে করো, তাহলে দেখো মেঝেটা কোথায় আছে, এক্স ওয়াই তলে। আবার উপরের একটা অক্ষ, ঘরের মধ্যে যে উপরের দিকে যে অক্ষটা আছে, সেই অক্ষটা তোমার কাছে কি অক্ষ হবে, জেড অক্ষ হবে। তোমার কাছে কি অক্ষ হবে, জেড অক্ষ হবে। আমি যদি একটু তুমি যে রুমে বসে আছো সেই রুমটাকে যদি আমি এখানে একটু আঁকার চেষ্টা করি, দেখো এটা যদি এক্স অক্ষ হয়, এটা তাহলে হবে কি ওয়াই
ওয়াই অক্ষ, আবার এটা হবে কি জেড অক্ষ। তাহলে ঘরের এই তলটা যে তৈরি হয়েছে তাকে আমরা কি বলবো, এক্স ওয়াই তল। যে দুটো অক্ষ মিলে একটা তল তৈরি করে তাকে বলে এক্স ওয়াই তল। আচ্ছা দেখো তো, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তাহলে এই অংশটাকে আমরা কি বলবো, এক্স ওয়াই তল। আচ্ছা এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটাকে আমরা কি বলবো, এক্স ওয়াই তল। বোঝা গেল? তাহলে এই তলগুলো বলার কারণটা কি? এই তলগুলো বলার কারণ হলো তোমাকে জিজ্ঞাসা করবে যে পি এক্স এর নোডাল তল কোনটি, বা নোডাল তল কতগুলি আছে, বা নোডাল তল। এবার প্রশ্ন হলো স্যার নোডাল তল কি? আপনি তো নোডাল বিন্দু বললেন। আচ্ছা নোডাল বিন্দু বলেছি মানে বিন্দুটা কি বলেছিলাম, যে বিন্দুতে ইলেকট্রন থাকে না তাকে নোডাল বিন্দু বলে। সিমিলারলি যে তলে ইলেকট্রন থাকবে না তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো নোডাল তল। তাহলে পি এক্স কক্ষকের যে তলে নোডাল, তাহলে দেখো এই ডাম্বেলটা কোন শেপের, কার উপরে আছে, এক্স অক্ষের উপরে আছে। তাহলে কোন কোন অক্ষের উপরে নেই, কোন কোন অক্ষের উপরে নেই, ওয়াই আর জেড অক্ষের উপরে নেই। তাহলে ওয়াই আর জেড মিলে যে তল তৈরি করবে সেটা হবে নোডাল তল। কারণ আমি বলেই দিয়েছি যে তলে ইলেকট্রন থাকে না সেটাই নোডাল তল। তাহলে এ আছে কার উপরে, এক্স অক্ষের উপরে পি এক্স, তাহলে পি এক্স এর নোডাল তল কি হবে, পি এক্স এর নোডাল তল হবে কি ওয়াই জেড। আচ্ছা পি ওয়াই এর নোডাল তল কি হবে স্যার, এক্স জেড। কারণ এক্স জেড অক্ষ বরাবর তো নেই, ওই ওই ডাম্বেলটা কোন অক্ষ বরাবর আছে, ওয়াই অক্ষের উপরে আছে। তাহলে কোন কোন অক্ষের উপরে নেই, এক্স এবং জেড অক্ষের উপরে নেই। তাহলে যেহেতু এক্স এবং জেড অক্ষের উপরে নেই, তাহলে এক্স আর জেড মিলে যে তল তৈরি করবে সেই তলে কি হবে, ইলেকট্রন থাকবে না। আচ্ছা যে পি জেড এর ক্ষেত্রে তাহলে কি হবে, তোমরা নিশ্চয়ই মনে মনে উত্তর করে দিতে শুরু করেছো যে এক্স ওয়াই হলো পি জেড এর নোডাল তল। তাহলে দেখো আমি এখানে ছোট্ট করে একটা পয়েন্ট করছি, এখানে লিখছি কক্ষক, এখানে লিখছি কক্ষক, আর এখানে কি লিখছি, এখানে লিখছি নোডাল তল। তাহলে পি এক্স এর নোডাল তল কি হবে, ওয়াই জেড। পি ওয়াই এর নোডাল তল কি হবে, জেড এক্স। পি জেড এর নোডাল তল কি হবে, এক্স ওয়াই। বুঝতে পারলে? তাহলে মনে রাখা সহজ বিষয় হলো যে দুটো অ্যাবসেন্ট থাকবে সেই দুটো মিলে যে তল তৈরি করবে সেটাই নোডাল তল। তাহলে এই হলো পি কক্ষকের আকৃতি। এইবার আমরা আলোচনা করব, এইবার আমরা আলোচনা করব কি, ডি কক্ষকের আকৃতি। আমরা কি আলোচনা করব, ডি কক্ষের আকৃতি। তো চলো তোমরা এটা ঝটপট লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, বা অনেকে লিখে নিয়েছো, তোমরা ভিডিওটা পজ করে এটা লিখে নাও, আমি সরে গেলাম। আমরা এবার আলোচনা করব ডি কক্ষকের কেমন দেখতে স্যার। ডি কক্ষকের দেখতে কেমন, ডি কক্ষকের দেখতে হচ্ছে ডাম্বেল আকার। আচ্ছা ডি এর কতগুলি কক্ষক, এগুলো আমি তোমাদেরকে আগেই পড়িয়ে দিয়েছি। ডি এর 5টি কক্ষক হয়। কিভাবে পাওয়া যায় স্যার ডি এর 5টি কক্ষক? দেখো ডি উপকক্ষের এল এর মান কত বলো, 2। এম এর মান কি কি হয় বলো, -2, -1, 0, +1, +2। তাহলে ডি এর কতগুলো এম এর মান হয়, 5টি এম এর মান হয় ডি এর। আমি মান কিভাবে বের করতে হয় সেটা আমি অলরেডি আগে তোমরা শিখে গেছো। এবং এম এর মান যতগুলি হয় কক্ষক ততগুলি, কক্ষক ততগুলি। তাহলে 1, 2, 3, 4, এটা আমি আগেই শিখিয়েছিলাম। দেখো ডি এর যে ডি কটা কক্ষক, তাহলে ডি হলো 5টি কক্ষক, 5টি কক্ষক। সবাই এনার্জেটিক ভাবে দেখো কটি কক্ষক, 5টি কক্ষক। মুখে মুখে বলতে থাকো যে ডি এর কক্ষক কটি, 5টি। এদের নাম কিভাবে দেওয়া হয়, একটাকে বলা হয় ডি এক্স ওয়াই, একটাকে বলা হয় ডি ওয়াই জেড, একটাকে বলা হয় ডি জেড এক্স, একটাকে বলা হয় ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, একটাকে বলা হয় ডি জেড স্কোয়ার। মনে থাকবে কি না? মনে অনেকের থাকবে না সেটা আমি জানি, তাই মনে করার সুব্যবস্থা আমি করে দেবো। কিভাবে মনে রাখবে দেখো, দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স আর ওয়াই এর উপরে 2 আছে না, তাহলে এক্স ওয়াই এর মানও 2 হবে। ওকে, এই যে 2 গুলো। বাকি ডি ওয়াই জেড, ডি জেড এক্স এদের মান 1 করে হবে, মানে কি +1 অথবা -1। আর ডি জেড স্কোয়ারের মান অলওয়েজ কি হবে, 0। তাহলে ডি জেড স্কোয়ারের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কি হবে, ডি জেড স্কোয়ারের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান, ডি জেড স্কোয়ারের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কি হবে, ডি জেড স্কোয়ারের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান হবে 0। ডি এক্স ওয়াই এর মান কত হবে, +-1। ডি ওয়াই জেড এর +-2, ডি ওয়াই জেড এর মান হবে +-1, ডি জেড এক্স এর মান হবে +-1, ডি এক্স স্কোয়ার এর মান হবে +-2। কেন এরকম করলাম, কারণ আমি সংখ্যাগুলিকে ঘুরিয়েও লিখতে পারি, এদিকে +2, এদিকে +1, এদিকে 0, এদিকে -1, এদিকে -2। আচ্ছা আমি কটা ঘর করেছি, 1, 2, 3, 4, 5, আচ্ছা ঠিক আছে,
এবার ঠিক আছে, তো বোঝা গেল। তাহলে তোমাকে পরীক্ষার মধ্যে কোনটা জানতে চাইবে? ম্যাক্সিমাম জানতে চাইবে পরীক্ষায় dz স্কয়ারের m এর মান বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের মান। আশা করি তোমরা বুঝতে পারছো, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো, আমি এবার তোমাদেরকে দেখাবো যে dxy এর দেখতে কেমন, dyz এর দেখতে কেমন, dzx এর দেখতে কেমন। আচ্ছা, অনেকের আবার মনে হতে পারে স্যার আমি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স না এগুলো প্রথমবার দেখছি তো তাই মনে থাকবে না আমার। আচ্ছা, এক্স ওয়াই জেড এই তিনটাকে কম্বিনেশন কত রকমের করা যায় বলো? এক্স এর সঙ্গে তুমি ওয়াই কে রাখতে পারো, ওয়াই এর সঙ্গে তুমি জেড কে রাখতে পারো, জেড এর সঙ্গে তুমি এক্স কে রাখতে পারো। তাই এক্স ওয়াই জেড কে তিনটেকে যদি তুমি কম্বাইন্ড করে নাও তিন রকম ভাবে, তাহলে সেইগুলোই হবে তিন প্রকার। আর এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ওয়াই স্কোয়ার তো তোমাকে একটু কষ্ট করে মনে রাখতে হবে, জেড স্কোয়ারটাও তোমাকে একটু কষ্ট করে মনে রাখতে হবে। তো চলো এদের আকৃতি কেমন দেখে নি। এগুলো কি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম এর মান, যে এম এর মান কত হলে সেই ডিটাকে আমরা কি কক্ষক বলবো? এম এর মান প্লাস মাইনাস 2 হলে তাকে আমরা বলবো ডিএক্স ওয়াই, এম এর মান প্লাস মাইনাস 1 হলে তাকে আমরা কি বলবো? ডিওয়াই জেড। যেমনটা লেখা আছে তোমরা এগুলো নোট করে নাও। দেখো এইবার আমরা যেটা আলোচনা করব আকৃতি, যে dxy এর কেমন দেখতে। স্যার dxy এর কেমন দেখতে? দেখো dxy এর দেখতে কেমন, তোমরা নিশ্চয়ই এর আগে পি কক্ষকটা বুঝে গেছো। তাহলে এটা যদি x হয়, এটা যদি y হয়, এটা যদি x হয়, এটা যদি y হয়, পিঙ্ক কালার পেনটা কোথায় গেল? এটা যদি x হয়, এটা যদি y হয়, তাহলে এই তলটা হলো xy তল, এই তলটা হলো xy তল, এটা হলো xy, এটা হলো xy। কেন? কারণ এদিকে প্লাস x, এদিকে মাইনাস x, এদিকে প্লাস y, এদিকে মাইনাস y। দেখো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যদি, এবং আমি বলেছি যে ডি কক্ষকের আকৃতি কেমন? দ্বিডাম্বেল। আচ্ছা, এটা বলা হয়নি বোধহয়। দ্বি কক্ষকের আকৃতি কেমন? ডাবল ডাম্বেল, ডাবল ডাম্বেল, ডাবল ডাম্বেল। পি কক্ষকের আকৃতি কেমন? ডাম্বেল আকার। ডি কক্ষকের আকৃতি কেমন? ডাবল ডাম্বেল। তাহলে দেখো আমি ডবল ডাম্বেল এঁকেছি, এই একটা, এই একটা। তাহলে যেই ডবল ডাম্বেলটা যদি এক্স ওয়াই তলে থাকে তাহলে এর নাম হয়ে যাবে কি? ডিএক্স ওয়াই। এর নাম হয়ে যাবে কি? ডিএক্স ওয়াই। আমার সঙ্গে সঙ্গে বলতে থাকো, এক্স ওয়াই তলে থাকলে এর নাম হয়ে যাবে কি? ডিএক্স ওয়াই। এর নাম হয়ে যাবে কি? ডিএক্স ওয়াই। এইবার আমি এখানে নিয়ে নিচ্ছি, দেখো ডিওয়াই জেড। কোনো চেঞ্জ নয়, শুধু অ্যাক্সিসের চেঞ্জ করব। মনে করো এটাকে ওয়াই অক্ষ রেখেছি, এটাকে জেড অক্ষ রেখেছি। তাহলে কি হবে? এইখানে যদি আমি, এখানে যদি আমি ডি কক্ষককে রাখি, এখানে যদি আমি ডি কক্ষককে রাখি, এখানে যদি আমি ডি কক্ষককে রাখি, তাহলে এর নাম কি হয়ে যাবে বলো দেখি? ডিওয়াই জেড। অর্থাৎ অ্যাক্সিসের খেল। কিসের খেল? কিসের খেল? অ্যাক্সিসের খেল, অক্ষের খেল। কিসের খেল? অক্ষ চেঞ্জ করলে ডি কক্ষকের আকার চেঞ্জ হয়ে যাবে, মানে আকার নয়, মানে নামগুলো চেঞ্জ হয়ে যাবে। যদি অক্ষগুলো এক্স ওয়াই হয় নাম হবে ডিএক্স ওয়াই, অক্ষগুলো যদি ওয়াই জেড হয় নাম হবে ডিওয়াই জেড। দেখতে সকলের একই। এইবার চলে আসো, চলে আসছি আমি কি? ডি জেড এক্স। কি চলে আসছে বলো? ডি জেড এক্স। ডি জেড এক্স চলে আসছে, কি বলো? ডি জেড এক্স। দেখো ডি জেড এক্স এর ক্ষেত্রে কি হবে তোমরাই বলো, মনে মনে বলতে থাকো তোমরা। অক্ষের খেল, অক্ষের খেল। আমি এটাকে মনে করো জেড রাখলাম, এটাকে এক্স বললাম, তাহলে নাম হয়ে যাবে কি? ডি জেড এক্স। আর প্রত্যেকটা যে এক অক্ষরটা অ্যাবসেন্ট আছে, যেমন ওয়াই, তার মানে অ্যাকচুয়াল এটা সামনের দিকে আছে, এই অক্ষরটা সামনের দিকে আছে। পি করানোর সময় বলেছিলাম এখান থেকে কোন অক্ষরটা সামনের দিকে থাকবে? এখান থেকে কোন অক্ষরটা সামনের দিকে থাকবে বলো? এখান থেকে কোন অক্ষরটা সামনের দিকে থাকবে? এক্স অক্ষ, যেটা অ্যাবসেন্ট থাকবে সেটা সামনের দিকে। এখানে কোন অক্ষরটা সামনের দিকে থাকবে? বলো বলো বলো, এখানে কোন অক্ষরটা সামনের দিকে থাকবে? কোন অক্ষরটা? তাহলে এটা কি হবে? জেড অক্ষ, এখান থেকে সামনের দিকে। এইভাবে আমার সাথে সাথে বলতে বলতে খাতায় নোট ডাউন করবে, আমার সাথে সাথে বলতে বলতে খাতায় নোট ডাউন করবে। চলো তাহলে এই হয়ে গেল আমাদের কি? তিনটে ডি। এইবার দেখো আর একটা কি আছে? ডি জেড। আচ্ছা, এটা তোমরা লিখে নাও, আমি এখানে দুটো অক্ষ আঁকবো, মানে অরবিটাল আঁকবো। ঠিক আছে, তো চলো এটা মুছে দিচ্ছি, আমি এটা মুছে দিচ্ছি। দেখো ডি জেড স্কোয়ার, এবার আঁকছি কি? ডি জেড স্কোয়ার। আচ্ছা, প্রত্যেকটা আলাদা আলাদা করে দিচ্ছি যাতে গুলিয়ে না যায়। ডি জেড স্কোয়ার, দেখো ডি জেড স্কোয়ারের দেখতে এক্স্যাক্টলি এইরকম। ডি জেড স্কোয়ারের দেখতে এইরকম। প্রশ্ন কি হবে এক্ষুনি বলে দেবো, একটু ওয়েট করো, শুধু এগুলো ড্রয়িং করে নিতে দাও। এটা হয়ে গেল কি? জেড অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা ডি জেড স্কোয়ার। ওকে, আচ্ছা ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের কেমন দেখতে? বোর্ডে আসছে তো ক্যামেরায়? ওর দেখতে এই রকম। ওর দেখতে কেমন? ওর দেখতে এইরকম। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এর নাম কি হয়ে যাচ্ছে?
ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো সুন্দরভাবে দেখো এইখান থেকে এবার প্রশ্ন কি হবে স্যার, প্রশ্ন কি হবে, প্রশ্ন কি পড়বে আমাদের এগুলো থেকে, এখান থেকে প্রশ্ন পড়ার প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা। মন দিয়ে শোনো, একটাও প্রশ্ন তোমাদের আটকাবে না। দেখো এখানে দেখো প্রথম কোশ্চেন পড়বে যে এখানে ডিএক্স ওয়াই এর নোডাল তল, ডি ওয়াই জেড এর নোডাল তল, ডি জেড এক্স এর নোডাল তল, ডি জেড স্কোয়ার এর নোডাল তল, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার নোডাল তল। দেখো তোমরা একটু আগেই দেখেছো, তোমরা একটু আগেই দেখেছো পি কক্ষকের নোডাল তল কটি, বলো বলো পি কক্ষকের নোডাল তল কটি, পি কক্ষকের নোডাল তল কটি, একটি করে, মনে পড়ছে একটি করে, ঠিক আছে। কিন্তু কিন্তু ডি এর নোডাল তল দুটি করে, ডি এর নোডাল তল কটি করে, দুটি করে ডি এর নোডাল তল। দেখো কিভাবে আমরা হিসাব করব নোডাল তল, তোমরা জেনে গেছো অলরেডি। নোডাল তল মানে যে তলে ইলেকট্রন থাকে না। এখানে আমি লিখছি কি, এখানে লিখছি আমি ডি কক্ষক, এখানে লিখছি ডি কক্ষক, আর এখানে লিখছি কি বলো, নোডাল, দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা, নোডাল তল ডি কক্ষক। দেখো ডি কক্ষক ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সবচেয়ে ইম্পর্টেন্টের জায়গাটা হচ্ছে না, ডি জেড স্কোয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তো ডি এক্স ওয়াই বলে একে, তোমরা জানো। দেখো এখানে ডি কক্ষকের নোডাল তল বের করার নিয়ম কি, যে তলে ইলেকট্রন থাকে না তাকে নোডাল তল বলে। আচ্ছা দেখো তো, দেখো তো এক্স ওয়াই এর মধ্যে কোন অক্ষরটা অ্যাবসেন্ট আছে, কোন অক্ষরটা অ্যাবসেন্ট আছে, একটু ভালো করে দেখো তো। জেড অ্যাবসেন্ট আছে না, জেড অ্যাবসেন্ট আছে না, জেড অ্যাবসেন্ট আছে না। জেডকে একবার এক্স এর সঙ্গে লেখো, জেডকে একবার ওয়াই এর সঙ্গে লেখো, তাহলে যে দুটো তল পাবো সেই দুটো তল হলো ডি এক্স ওয়াই এর নোডাল তল। তাহলে এখানে কি লিখবো বলো, একটা নোডাল তল কি, একটা নোডাল তল কি বলো, একটা নোডাল তল কি বলো, একটা নোডাল তল এক্স জেড, আর একটা নোডাল তল কি ওয়াই জেড। এখানে কি অক্ষ অ্যাবসেন্ট আছে, এক্স অক্ষ অ্যাবসেন্ট আছে, তাহলে একবার লেখো ওয়াই এক্স, একবার লেখো এক্স জেড। আচ্ছা এখানে কি অক্ষ অ্যাবসেন্ট আছে, এখানে ওয়াই অক্ষ অ্যাবসেন্ট আছে, একবার লেখো ওয়াই জেড। যেটা অ্যাবসেন্ট আছে সেটা এর সাথে একবার, এর সাথে একবার, তাহলে এখানে কি লিখবো বলো, এক্স ওয়াই। ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার নোডাল তল কটা, দুটো। ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের নোডাল তল কটা, দুটো। আর ডি জেড স্কোয়ারের নোডাল তল কি, জিরো। তাহলে তোমরা কিন্তু এগুলো মনে রাখবে, এগুলো তোমরা অবশ্যই এগুলো মনে রাখবে। তাহলে আমি একটা ছক বানিয়ে দিচ্ছি, এটা পিঙ্ক কালার দিয়ে, অনেকের ফেভারিট কালার হবে এটা পিঙ্ক কালার, ওকে। তাহলে এইভাবে কিন্তু মনে রেখো, এইভাবে মনে রেখো, এইভাবে। ডিজিটাল বোর্ড এসে গেলে তোমাদের আর কোনো অসুবিধা আশা করছি হবে না, মনে থাকবে। আরও একবার রিমাইন্ড করে দিচ্ছি, যেটা অ্যাবসেন্ট আছে সেটাকে একবার এর সঙ্গে, এক্স এর সঙ্গে একবার যেটা অ্যাবসেন্ট থাকবে, আর ডি এক্স ওয়াই এর সঙ্গে যেটা লেখা থাকবে, যেটা অ্যাবসেন্ট থাকবে সেটা একবার এখানে, একবার এর সাথে করে, দুটো করে নোডাল তল। পরীক্ষায় পড়বে ডি জেড স্কোয়ারের কটি নোডাল তল আছে, নেই তো নোডাল তল। তাহলে স্যার কেন জিজ্ঞাসা করছেন, নোডাল তল নেই তাও জিজ্ঞাসা করছেন, থাকলে না হয় জিজ্ঞাসা করতেন, নেই তো যাই হোক জিজ্ঞাসা করবে তোমাদের তাও এটা। আচ্ছা স্যার আর কি কি প্রশ্ন পড়বে এখান থেকে, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও কি কি প্রশ্ন পড়বে। আমি যখন বলছি নোট ডাউন করো খাতায়, লাইনগুলো নোট ডাউন করো। প্রত্যেকটা লাইন হবে পরীক্ষার কোশ্চেন, প্রত্যেকটা লাইন হবে পরীক্ষার কোশ্চেন, যদি পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন আসে। তাহলে দেখো প্রথম কোশ্চেন কি পড়বে, দেখো তো ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, এইগুলো দেখো অক্ষের মাঝখান থেকে অবস্থান করছে, এগুলো অক্ষের মাঝখান থেকে অবস্থান করছে। দেখো এক্স জেড এর মাঝখানে, এক্স অক্ষ জেড অক্ষের মাঝখান দিয়ে অবস্থান করছে। দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স ওয়াই অক্ষ জেড অক্ষের মাঝখান দিয়ে অবস্থান করছে। তাহলে ডি এক্স ওয়াই, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ভালো করে আমার সাথে বলতে থাকো এবং লিখতে থাকো। ডি এক্স ওয়াই, ভিডিওটা পজ করে লিখে নিয়ে আবার পরে যাবে। ডি ওয়াই জেড, ডি জেড এক্স, এরা অক্ষের মাঝখান দিয়ে অবস্থান করে। পরীক্ষায় ডিরেক্ট কোশ্চেন দেবে কোন কক্ষকটি অক্ষের মাঝখান থেকে অবস্থান করে, তাহলে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স। পরীক্ষায় প্রশ্ন দেবে কোন কক্ষকটি অক্ষের উপরে অবস্থান করে, অ্যালং দ্য অ্যাক্সিস, অ্যালং দ্য অ্যাক্সিস, অক্ষের উপরে। ভালো করে ছবিটা দেখো, ছবিটা খাতায় বারবার প্র্যাকটিস করবে। দেখো এই ডি জেড স্কোয়ার, এ দেখো অক্ষের উপরে, দেখো জেড অক্ষের উপরে অবস্থান করছে, ছবিগুলোর সঙ্গে রিলেট করো বুঝতে পারবে। দেখো ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দেখো ডি এক্স স্কোয়ার মাইনাস, ভালো করে দেখো, সুন্দর করে দেখো, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দেখো প্রত্যেকটা অক্ষের উপরে অবস্থান করছে কি করছে না, অবস্থান করছে, অক্ষের উপর দিয়ে অবস্থান করছে। তাহলে কারা অক্ষের মাঝখান দিয়ে অবস্থান করে, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স। কারা অক্ষের উপর দিয়ে অবস্থান করে, ডি এক্স জেড স্কোয়ার, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা প্রশ্ন পড়তে পারে।
আচ্ছা দেখো তো ডি এক্স ওয়াই, এই যে ডি কক্ষক, এর সাথে অ্যাঙ্গেল কত ডিগ্রি, এর সাথে অ্যাঙ্গেল কত ডিগ্রি, 45 ডিগ্রি। দেখো তো এর সাথে অ্যাঙ্গেল কত ডিগ্রি, 45 ডিগ্রি। দেখো তো এর সঙ্গে অ্যাঙ্গেল কত ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে এক্স অক্ষের সাথে ডি এক্স ওয়াই কক্ষকের বন্ধন কোণ কত ডিগ্রি। তাহলে পরীক্ষায় প্রশ্ন জানতে চায় যে এক্স অক্ষের সাথে ডি এক্স ওয়াই কক্ষকের বন্ধন কোণ কত ডিগ্রি। দেখো এটা এক্স অক্ষ, এটা ডি এক্স ওয়াই কক্ষক, এই চারটে লোক প্রত্যেকটাই দেখো এক্স অক্ষ হোক বা ওয়াই অক্ষ হোক, এদের অ্যাঙ্গেল কত ডিগ্রি, 45 ডিগ্রি। এদের অ্যাঙ্গেল কত ডিগ্রি, 45 ডিগ্রি। যদি ক্লাস নোট লাগে নিশ্চিত তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে। তো দেখো তোমরা লিখে নেবে, ঠিক আছে, ভিডিও পজ করে করে লিখে নেবে। এইবার দেখো ওয়াই অক্ষের সাথেও 45 ডিগ্রি। আচ্ছা সহজ বিষয় এরকম মনে হচ্ছে না যে ডি এক্স ওয়াই, তাই তো ডি এক্স ওয়াই, তাহলে ডি এক্স ওয়াই এর মধ্যে কোন কক্ষক উপস্থিত আছে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। ডি এক্স ওয়াই কক্ষকে কোন কোন অক্ষ উপস্থিত আছে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। তাহলে কোনো একটি কক্ষকের মধ্যে ওর কক্ষকের নামের সঙ্গে যে অক্ষগুলো সিম্বলাইজড করা থাকবে, দেওয়া থাকবে, সেই অক্ষগুলোর সাথে ওই কক্ষকের অ্যাঙ্গেল 45 ডিগ্রি। দেখো ডি এক্স ওয়াই, এক্স অক্ষের সাথে 45, ওয়াই অক্ষের সাথে 45। যদি বলে জেড এর সাথে কত, কারণ আমি তোমাদের বলেছিলাম জেডটা সামনের দিকে আছে, তাহলে ডি এক্স ওয়াই কক্ষকের সাথে জেডের অ্যাঙ্গেল কত বলো, 90 ডিগ্রি। দেখো 90 ডিগ্রি। তাহলে যে অক্ষটা অ্যাবসেন্ট আছে তার সাথে সেই কক্ষকের অ্যাঙ্গেল 90 ডিগ্রি, আর যেটা অ্যাবসেন্ট নেই, যেটা প্রেজেন্ট আছে তার সাথে, প্রেজেন্ট মিন ডিএক্সওয়াই নামের মধ্যে যে অক্ষটা প্রেজেন্ট আছে তার সাথে ডায়াগ্রামের অক্ষের অ্যাঙ্গেল কত, 45 ডিগ্রি। বোঝা গেল কি বললাম। পরীক্ষায় একবার প্রশ্ন দিয়েছিল, বলেছিল যে ডি এক্স ওয়াইকে কত ডিগ্রি কোণে ঘোরালে, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পাওয়া যাবে, ডি এক্স ওয়াইকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরালে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পাওয়া যাবে। তোমরা ভালো করে সুন্দর করে দেখো ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ছবিটা দেখো, ডায়াগ্রামটা দেখো, সবাই অক্ষের উপরে আছে, ঠিক কিনা, সবাই অক্ষের উপরে আছে। তাহলে দেখো আর এখানে দেখো 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তাহলে আমি যদি এটাকে ঘুরিয়ে দিই, এটাকে একদম সেই গাড়ির স্টিয়ারিং এর মতো ঘুরিয়ে দিই, দেখো এটাকে যদি ঘুরিয়ে দিই, দেখো এইটা 45 ডিগ্রি ঘোরালেই এর উপরে চলে আসবে, এইটা চলে আসবে এখানে, এটা চলে আসবে এখানে, এটা চলে আসবে এখানে। তাহলে পরীক্ষায় একবার জিজ্ঞাসা করেছিল ডি এক্স ওয়াই কক্ষককে 45 ডিগ্রি ঘোরালে, মানে কত ডিগ্রি ঘোরালে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পাওয়া যাবে। তাহলে কত ডিগ্রি ঘোরালে, 45 ডিগ্রি ঘোরালে। এবার দেখো তো প্রত্যেকটার কিন্তু দেখো ডবল ডাম্বেল, প্রত্যেকটা আছে ডবল ডাম্বেল, একমাত্র ডি জেড স্কোয়ার সেটা কিন্তু ডাম্বেল আকার, পরীক্ষায় জানতে চায় কোন ডি কক্ষক ডাম্বেল আকার দেখতে, ডি জেড স্কোয়ার। দেখো এই যে অর্ধেক অংশগুলো না, এই অংশগুলোকে বলে লোব। কি বলে, আমার সাথে সাথে বলো, কি বলে, লোব। তাহলে এই অংশগুলিকে কি বলে, লোব বলে। বোঝা গেল কি বললাম, এই অংশগুলিকে কি বলে, লোব বলে। আচ্ছা দেখো তো এখানে কতগুলি লোব আছে প্রত্যেকটা কক্ষে, প্রত্যেকটাতে কতগুলি করে লোব আছে, দেখো প্রত্যেকটা 4টি করে লোব আছে, এখানেও 4টি করে লোব আছে। একমাত্র ডি জেড স্কোয়ার এর লোব কটা, দুটো। পরীক্ষায় প্রশ্ন দেয়, জানতে চাই যে ডি জেড স্কোয়ারের কতগুলি লোব আছে, ডি জেড স্কোয়ারের 2টি লোব আছে। আচ্ছা পরীক্ষায় জানতে চায় যে মোট কতগুলি, পুরো ডি কক্ষকের যতগুলি ডি কক্ষক আছে প্রত্যেকে কটি করে লোব আছে। দেখো এখানে 4টে, 8টা, এখানে 4টে 12টা, এখানে 4টে 16টা, আর এখানে 2টো কটা, 18টা। বোঝা গেল কিনা। তাহলে এই হলো ডি কক্ষকের মোট ইনফরমেশান। আমি তোমাদেরকে ডি কক্ষকের ইনফরমেশানগুলো একবার বোর্ডে লিখে দেবো, নাকি তোমরা লিখে নিয়েছো? আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে আমি টেলিগ্রামে দিয়ে দেবো, ঠিক আছে, যে ক্লাস নোটটা নবীন স্যারের সঙ্গে কথা বলে টেলিগ্রামে এই কক্ষকের আকৃতি সম্পর্কে ক্লাস নোট দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো তোমরা এগুলো লিখে নাও, ঠিক আছে, ডি সম্পর্কে। এবার মনে মনে তোমাদের প্রশ্ন আসছে যে স্যার এফ কক্ষক কি করালেন না, কি ব্যাপার। আচ্ছা এফ কক্ষক তোমাদের করার দরকার নেই, আমাদের সিলেবাসের মধ্যে নেই। এফের খুব জটিল আকৃতি হয়, এখান থেকে আমাদের কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না, সেহেতু এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। তো চলো চটপট লিখে নাও এটা, এরপরেই শুরু হয়ে যাবে আজকের এই ভিডিওর মধ্যে ইলেকট্রন বিন্যাস, ক্যাটায়ন এবং অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস। তো এইবার আমরা আলোচনা করব ক্যাটায়ন ও অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস নিয়ে, এবং এখান থেকে কি কি ধরনের প্রশ্ন পড়তে পারে সব কিছু আমরা ডিটেলসে আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে একটা এক্সাম্পল নিয়ে নিই আমরা। ধরো এফি,
Fe2+ আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে। তাহলে কিসের ইলেকট্রন বিন্যাস করতে হবে? কিসের ইলেকট্রন বিন্যাস করতে হবে? Fe2+ ইলেকট্রন বিন্যাস করতে হবে। তাহলে Fe2+ ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমাকে প্রথমে Fe পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা আগে শিখতে হবে। তাহলে দেখো আমি তোমাদের শিখিয়েছি Fe পরমাণুর ইলেকট্রন বিন্যাস, আমি তোমাদের শিখিয়েছি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6। প্রথম ক্লাসের কথা মনে পড়ছে? প্রথম ক্লাসের কথা। এখন আমি তোমাদেরকে যদি বলি, আচ্ছা বলো দেখি যে সর্ববহিস্থ কক্ষপথে কতগুলি ইলেকট্রন আছে, যদি আমি বলি তোমাদেরকে, তোমরা কি বলতে পারবে? তোমরা হয়তো মনে মনে অনেকেই ভেবে নিয়েছো, তোমাদের মন আমি পড়ে নিয়েছি, তোমরা অনেকে ভেবে নিয়েছো যে বাইরে 6টা ইলেকট্রন আছে। আমি সেদিন নোট করেছিলাম, সেদিন বলেছিলাম পয়েন্ট, হ্যাঁ ভাই পয়েন্ট, মনে রাখতে হবে পয়েন্টটা। কি পয়েন্ট? যে এটা বাইরে লেখা থাকলে কি হবে, সর্ববহিস্থ কক্ষপথ হলো 4s, সর্ববহিস্থ কক্ষপথ হলো 4s, সর্ববহিস্থ কক্ষপথ 4s। তাহলে এই সংখ্যাটা দেখেই চিনতে হবে সবচেয়ে বাইরে কি আছে। এই সংখ্যাটার মান, অর্থাৎ এটা তো কক্ষপথের সংখ্যা, এটা যদি যার বেশি হবে সেটাই সর্ববহিস্থ কক্ষপথ। তো চলো Fe2+ এর ইলেকট্রন বিন্যাস আমরা দেখে নিই। Fe2+ এর ইলেকট্রন বিন্যাস আমরা দেখে নিই। 1s2 2s2 2p6 3s2 3p6 3d6। তাহলে এই দুটো ইলেকট্রন কিন্তু চলে যাবে, চলে যাবে, চলে যাবে। বিদায় বন্ধু, বন্ধু বিদায়, টাটা, বাই বাই। চলো Fe3+, এবার Fe3+, Fe3+, Fe3+ এর ইলেকট্রন বিন্যাস কি হবে? Fe3+ মানে কি, 3খানা ইলেকট্রন চলে যাবে। কটা ইলেকট্রন যাবে? 3খানা। তাহলে সর্ববহিস্থ কক্ষপথের 4s থেকে দুটো ইলেকট্রন বিদায় নিয়েছে, বিদায় নিয়েছে। তাহলে এবার কি হবে? Fe3+ মানে কি, আরো ইলেকট্রন যাবে। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6, এখান থেকে একটা ইলেকট্রন কমে গেলে হবে 3d5। তাহলে এটা গেল Fe2+ এর ইলেকট্রন বিন্যাস, এটা গেল Fe3+ এর ইলেকট্রন বিন্যাস। আচ্ছা স্যার, এখান থেকে কি কি প্রশ্ন পড়বে, কি কি প্রশ্ন পড়বে? আমাকে তো কখনোই বলবে না যে Fe3+ এর ইলেকট্রন বিন্যাস লেখো, বলবে না, বলবে না, কখনোই বলবে না। তোমাকে কি কি প্রশ্ন দেবে এখান থেকে? তো চলো প্রশ্নটা দেখে নেবো। তাহলে প্রশ্নটা দেখে নেবো আমরা। দেখো Fe3+ থেকে কি কি প্রশ্ন আসতে পারে। 1s এর যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, দেখো একটার অভিমুখ এদিকে, একটার অভিমুখ এদিকে। এই অ্যারোগুলো তুমি হাফ অ্যারো দিতে পারো, ফুল অ্যারো দিতে পারো। 2p6 2p6, এখানে কটা? দুটো, এখানে দুটো, এখানে দুটো, 6টা। 3s2, এখানে কটা? দুটো। 3p-তে কটা? তোমরা দেখতে পাচ্ছ না, ছোট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ বলা হয় নাকি? আর ডিতে কটা? 5টা। মনে পড়ছে? এই 5টা ইলেকট্রন পূর্ণ করার নিয়ম মনে পড়ছে তোমাদের? 5টা ইলেকট্রন পূর্ণ করার নিয়ম, প্রথমে একটা করে ইলেকট্রন দিয়ে ভরতে হয়, 3 4 5, তাহলে তারপরে আবার পুনরায় ভরতে হয়। যেহেতু 5টা করে ইলেকট্রন নেই আমাদের, 5টার বেশি নেই, তাহলে আর আমরা মানে আবার ইলেকট্রন পূর্ণ করতে পারলাম না। এইবার দেখো কোশ্চেন নম্বর 1, কোশ্চেন নম্বর 1 ভালো করে বুঝে নাও। ফার্স্ট কোশ্চেন কি বলবে? বলবে যে কতগুলি অযুগ্ম ইলেকট্রন আছে, আনপেয়ার্ড ইলেকট্রন, সিঙ্গেল ইলেকট্রন। সিঙ্গেল মানে বোঝো তো, যেমন তোমরা সবাই সিঙ্গেল আছো, সবাই সিঙ্গেল থাকার চেষ্টা করো। তাহলে কতগুলি সিঙ্গেল ইলেকট্রন, কতগুলি সিঙ্গেল ইলেকট্রন আছে? 1 2 3 4 5টি সিঙ্গেল ইলেকট্রন আছে। কতগুলি সিঙ্গেল ইলেকট্রন আছে বাবুরা? 5টি সিঙ্গেল ইলেকট্রন। কতগুলি তার মানে অযুগ্ম ইলেকট্রন? তাহলে অযুগ্ম ইলেকট্রন বা আনপেয়ার্ড ইলেকট্রন, অযুগ্ম ইলেকট্রন, অযুগ্ম ইলেকট্রন কতগুলি আছে? 5টি। পরীক্ষায় জানতে চাইবে অযুগ্ম ইলেকট্রন 5টি। কোশ্চেন নম্বর 2 বলবে Fe2+ এর চৌম্বক ভ্রামকের মান বলো। Fe2+ এর চৌম্বক ভ্রামকের মান কত? চৌম্বক ভ্রামক নির্ণয়ের একটি সূত্র আছে, চৌম্বক ভ্রামক নির্ণয়ের একটি সূত্র আছে। চৌম্বক ভ্রামক, চৌম্বক ভ্রামক নির্ণয়ের একটি সূত্র আছে। চৌম্বক ভ্রামক সমান n ইন্টু n প্লাস টু, n ইন্টু n প্লাস টু, যেখানে nটাকে কি বলা হয়? আচ্ছা, চৌম্বক ভ্রামকের একটা একক হয় bm, bm মিন বোর ম্যাগনেটন। আচ্ছা, চৌম্বক ভ্রামকের n এর মানটা কি? n এর মান হলো n সমান অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা, n সমান অযুগ্ম, n সমান অযুগ্ম
n সমান অযুগ্ম ইলেকট্রন। আমরা যেটা আলোচনা করছিলাম যে Fe2+ যে ক্যাটায়ন, সেই Fe2+ ক্যাটায়ন থেকে কি কি প্রশ্ন আমাদের পড়তে পারে, কি কি প্রশ্ন আমাদের পড়তে পারে। তো দেখো, Fe2+ থেকে তোমাকে জিজ্ঞাসা করতে পারে অযুগ্ম ইলেকট্রন কয়টি, Fe2+ এর অযুগ্ম ইলেকট্রন কয়টি। দেখো, Fe2+ এর অযুগ্ম ইলেকট্রন 1 2 3 4 5। Fe2+ এর অযুগ্ম ইলেকট্রন কয়টি? 5টি Fe2+ এর অযুগ্ম ইলেকট্রন রয়েছে। এবং তার পরে পরেই তোমাকে জিজ্ঞাসা করবে যে Fe2+ এর চৌম্বক ভ্রামকের মান কত। তুমি তখন কি বলবে? স্যার তো শিখিয়েছিল চৌম্বক ভ্রামক সমান √n × n+2। আমার সঙ্গে সঙ্গে তোমরা বলতে থাকো, আমার সঙ্গে সঙ্গে বলতে থাকো, চৌম্বক ভ্রামক সমান √n × n+2। যেখানে n এর সংখ্যা হলো অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা, যেখানে n হলো অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা। দেখো, আমরা যদি n এর জায়গায় বসাই 5, n এর জায়গায় বসাই যদি 5, তাহলে হয়ে যাবে কি 5+2 বোর ম্যাগনেটন, 5+2 বোর ম্যাগনেটন, √35 বোর ম্যাগনেটন। তাহলে এই ধরনের কোশ্চেন 2021 নিট এক্সামে পড়েছিল, নিট এক্সামে পড়েছিল, কিন্তু বিভিন্ন চারটি ক্যাটায়ন বলে দিয়েছিল, দিয়ে বলেছিল যে কার চৌম্বক ভ্রামকের মান কত। ঠিক আছে, একটা ছক পড়েছিল, ছক স্তম্ভ মেলানো। আমি তোমাদের যে PDF ফাইল দেবো এই ক্লাসের সঙ্গে সঙ্গে, ইলেকট্রন বিন্যাসের সমস্ত কোশ্চেন সেখানে থাকবে, তোমরা তার মধ্যে কোশ্চেনটা পেয়ে যাবে। তো দেখো, আর কি কি কোশ্চেন পড়তে পারে ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস থেকে, আর কি কি প্রশ্ন পড়তে পারে। তোমার কাছে জানতে চাইতে পারে, আচ্ছা এই যে Fe3+ আয়ন, এই Fe3+ আয়নে, এই Fe3+ আয়নে সর্বোচ্চ ম্যাক্সিমাম কতগুলি ইলেকট্রনের ঘূর্ণন একই দিকে আছে, ম্যাক্সিমাম কতগুলি ইলেকট্রনের ঘূর্ণন একই দিকে আছে। আচ্ছা দেখো তো, এখানে দেখো তো আমি নীল কালি দিয়ে এগুলো করে দেওয়ার চেষ্টা করছি। এটা দেখো তো, এটা একদিকে আছে, এটা একদিকে আছে, এটা একদিকে আছে, এখানে এটা একদিকে আছে, এটাও প্রত্যেকটায় দেখো একই দিকে মুখ করে আছে। তাহলে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রনের মুখ একই দিকে আছে? সর্বোচ্চ। এখানে একটা, অন্যটার তো বিপরীত দিকে আছে। এখানে একটা, কটা হলো? দুটো। এখানে একটা, কটা হলো? তিনটে। এখানে একটা, কটা হলো? চারটে। এখানে একটা, পাঁচটা। এখানে একটা, ছটা। সাতটা, আটটা, নটা, 10 11 12 13 14। তাহলে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রনের ঘূর্ণন একই দিকে আছে? তাহলে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রনের ঘূর্ণন একই দিকে? তাহলে তুমি কি বলবে? 14টি ইলেকট্রনের ঘূর্ণন একই দিকে আছে। যদি তোমাকে বলে যে কতগুলি ইলেকট্রনের ঘূর্ণন, সর্বনিম্ন কতগুলি ইলেকট্রনের ঘূর্ণন একই দিকে আছে, তাহলে তুমি কি বলবে? তাহলে দেখো এই পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে Fe3+ এর সর্বনিম্ন ইলেকট্রনের ঘূর্ণন কটি? 9টি। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে আমি নেক্সট প্রশ্নের দিকে যাব। আশা করি তোমরা এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। তো চলো নেক্সট আমরা যাই, আর কি কি প্রশ্ন এখান থেকে পড়তে পারে। তাহলে অলরেডি আমরা দেখে নিলাম 1 2 3 4 রকমের কোশ্চেন কিন্তু পরীক্ষায় তোমাকে দিতে পারে। তো দেখো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আর কি প্রশ্ন এখানে দিতে পারে সবাই মন দিয়ে দেখো। রাস্তাটা পড়ে গেল, বুঝতেই পারছো তোমরা, একটা খুব বাজে আওয়াজ হলো। চলো, ওফ, আমার পেনের ঢাকনাও পড়ে গেল, কি মুশকিল। আচ্ছা চলো দেখো, নেক্সট কোশ্চেন কি দিতে পারে। নেক্সট কোশ্চেন বলতে পারে মোট ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, মোট ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, মোট ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। দেখো ভালো করে দেখো তো, আমি শুরুতে পড়িয়েছিলাম তোমাদেরকে প্রথম ভিডিওতে,
ইলেকট্রন বিন্যাসের, সেখানে বলেছিলাম একটি ইলেকট্রনের ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান যদি প্লাস হাফ হয়, অপর ইলেকট্রনের ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান কি হবে? মাইনাস হাফ হবে। তাহলে দেখো যারা যুগ্ম ইলেকট্রন আছে, ভালো করে দেখো, যারা জোড় সংখ্যক ইলেকট্রন আছে তারা দেখো একটা এর মান প্লাস হাফ, অপরটা এর মান মাইনাস হাফ হবে। তাহলে মোট একে অপরকে ক্যান্সেল করে দেবে, ডিলেট হয়ে যাবে জিরো। তাহলে এখানেও প্লাস হাফ মাইনাস হাফ জিরো, এখানে প্লাস হাফ মাইনাস হাফ জিরো, এখানে প্লাস হাফ মাইনাস হাফ জিরো। অর্থাৎ যুগ্ম ইলেকট্রন যতগুলি আছে তাদের মোট কোয়ান্টাম সংখ্যার সমষ্টি অলওয়েজ জিরো। তাহলে দেখো অযুগ্ম ইলেকট্রন কতগুলি আছে এখানে? তাহলে প্লাস হাফ প্লাস হাফ প্লাস হাফ প্লাস হাফ প্লাস হাফ। তাহলে কত হয়ে যাচ্ছে এখানে? হয়ে যাচ্ছে কত? দেখো 5 ইন্টু হাফ, তার মানে কত? 5/2। তাহলে কত? 2.5। তাহলে দেখো এরপরে তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে Fe3+ এর কতগুলি ইলেকট্রনের n+l এর মান 2, কতগুলি ইলেকট্রনের n+l এর মান 3, কতগুলি ইলেকট্রনের n+l এর মান 3, কতগুলি ইলেকট্রনের n+l এর মান 4, কতগুলি ইলেকট্রনের n+l এর মান 5। তোমাকে এগুলো জিজ্ঞাসা করতে পারে। তাহলে দেখো 1s এর n+l এর মান কত? 1 + 0 মানে 1। তাহলে তোমাকে সরাসরি জিজ্ঞাসা করতে পারতো যে 2s এ কতগুলি ইলেকট্রন আছে, তা তুমি তখন বলতে 2টি। কিন্তু তোমাকে এটা না জিজ্ঞাসা করে তোমাকে একটু ঘুরিয়ে জিজ্ঞাসা করবে যে n+l এর মান 2 হচ্ছে কতগুলি ইলেকট্রনের, মানে এইরকম, মানে কতগুলি ইলেকট্রন আছে যারা n+l = 2 এইরকম উপকক্ষে অবস্থান করছে। তাহলে তুমি তো জানো অলরেডি, তোমাকে তো স্যার শিখিয়েই দিয়েছে যে n+l এর মান 2 হবে তাদের ক্ষেত্রে যাদের 2s, 2 + 0 2। 3তে কতগুলি ইলেকট্রন আছে দেখো, n+l এর মান 3, দেখো 2p-তেও হতে পারে, 3s-এও হতে পারে। তাহলে এখানে 6টা, এখানে 2টো। তাহলে দেখো এই 6টা তোমরা দেখলে বুঝতে পারবে যে n+l এর মান 3 হচ্ছে 8টি ইলেকট্রনের, n+l এর মান 4 হচ্ছে 6টি ইলেকট্রনের, n+l এর মান 2 হচ্ছে 2টি ইলেকট্রনের, n+l এর মান 5 হচ্ছে 5টি ইলেকট্রনের। বোঝা গেল কি বললাম? তাহলে এরকমভাবে কিন্তু প্রশ্ন দিতে পারে। চলো আরও দুটো বিষয়, ইম্পর্টেন্ট বিষয় তোমাদেরকে শিখিয়ে দিই। দেখো এই Fe2+ দেখো 5টি কিন্তু অযুগ্ম ইলেকট্রন আছে। Fe2+ কতগুলি অযুগ্ম ইলেকট্রন আছে? 5টি অযুগ্ম ইলেকট্রন আছে। তাহলে যদি কোনো পরমাণু বা আয়নের অযুগ্ম ইলেকট্রন থাকে, অযুগ্ম ইলেকট্রন থাকে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো প্যারাম্যাগনেটিক। একটু ভালো করেই লিখি। আচ্ছা, অযুগ্ম ইলেকট্রন থাকলে তাকে আমরা কি বলবো? প্যারাম্যাগনেটিক। আর যদি অযুগ্ম ইলেকট্রন না থাকে, সবগুলো যুগ্ম হয়, তাহলে যদি অযুগ্ম ইলেকট্রন না থাকে তাহলে কি হবে? ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক, বোঝা গেল? এইবার দেখো যার যত বেশি অযুগ্ম ইলেকট্রন থাকবে তার প্যারাম্যাগনেটিক ধর্ম তত বেশি এবং তার চৌম্বক ভ্রামকের মানও তত বেশি হবে। যার অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা যত বেশি তার চৌম্বক ধর্ম, প্যারাম্যাগনেটিক চৌম্বক ধর্ম তত বেশি। ঠিক আছে? তাহলে এটা মনে রাখবে। অযুগ্ম ইলেকট্রন বা এন, এন দেখো দুভাবে পড়েছি আমরা। একটা এন সেটা কক্ষপথের সংখ্যা, সেটা কিন্তু আলাদা। আর যখন আমরা এই চৌম্বক ভ্রামক বের করতে আসব তখন এন মানে কি? এন যত বেশি চৌম্বক ভ্রামক তত বেশি, এটাও মনে রাখবে, চৌম্বক ভ্রামক তত বেশি। তাহলে আমরা এখানেই শেষ করে দিলাম ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে? চলো দেখো আরো এবার কিছু এক্সাম্পল নেবো। এবার যা যা কোশ্চেন প্যাটার্ন বললাম এগুলো সবগুলি কিন্তু কি হবে? এই সবগুলি কিন্তু তোমাদের সকল ধরনের ক্যাটায়নের ক্ষেত্রে পড়বে। তার হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। সিমিলার কোশ্চেন তোমরা কোবাল্ট 3+ এর জন্য করবে HW। তোমরা সিমিলার কোশ্চেন ম্যাঙ্গানিজ 2+ এর জন্য করবে। যা বললাম যে প্রথমে ইলেকট্রন বিন্যাস করবে, তারপরে অযুগ্ম ইলেকট্রন কতগুলি করবে, চৌম্বক ভ্রামক কতগুলি করবে, স্পিন কোয়ান্টাম নাম্বার বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার সমষ্টি কতগুলি সেটাও করবে। যা কোশ্চেন আমি Fe3+ এর জন্য করলাম সবগুলো এইগুলোর জন্য করবে। Fe2+ এর জন্য করবে। আর কার জন্য করবে বলো? আরও কিছু দিই, নিকেল 2+, আচ্ছা কপার 2+ এর জন্য করো, জিঙ্ক 2+। আমি তোমাদেরকে এগুলো হোমওয়ার্ক দিলাম।
আমি তোমাদেরকে এগুলো হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে? যদি কারোর প্রবলেম হয়, ডাউট ক্লিয়ারিং যে গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা বলবে, আমি কারোর প্রবলেম হলে অবশ্যই ভিডিও বানিয়ে সলভ করে দেব। এইবার দেখো, এইবার ভালো করে দেখো, তাহলে এগুলো থাকলো তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? তাহলে ইলেকট্রন বিন্যাস আমরা 3টি ভিডিওর মাধ্যমে সমাপ্ত করলাম। ইলেকট্রন বিন্যাস আমরা 3টি ভিডিওর মাধ্যমে সমাপ্ত করলাম। পরের ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। পরের ভিডিওতে কি থাকবে? সম্ভবত বোর পরমাণু মডেল আমি তোমাদেরকে করাবো। তো দেখা যাক, সিদ্ধান্ত নেব কি করাবো। ততক্ষণে তোমরা এই একদম কোয়ান্টাম সংখ্যা সুন্দরভাবে পড়ে ফেলো, কোয়ান্টাম সংখ্যা সুন্দরভাবে পড়ে ফেলো, এবং তোমরা কি করবে, যে কোশ্চেনের সেট দেওয়া হবে সেগুলো তোমরা সলভ করতে থাকো। অসুবিধা হলে আমি তোমাদের পাশে আছি, নাজমুল স্যার তোমাদের পাশে আছে, টেনশন করার দরকার নেই। দেখো, পরীক্ষায় তোমরা এমন প্রশ্ন দেখতে পাবে, তোমাদেরকে বলছে যে 2s কক্ষকের নোড কতগুলি, 2p এর নোড কতগুলি, 3d এর নোড কতগুলি। নোডের বাংলা হচ্ছে পর্ব। যেমন দেখো, কক্ষকের আকৃতি পড়ানোর সময় বললাম যে নোডাল বিন্দু, নোডাল তল, মানে কি যেখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা কম। এইবার এই যে ছোট্ট একটা টপিক, এখানে ছোট্ট একটা এমসিকিউ পড়লেও পড়তে পারে, তো সেটা বাদ দিচ্ছি না। ওই জন্য তোমরা করো কি, যে নোড নির্ণয় বলে খাতায় পয়েন্ট করো। নোড নির্ণয়, নোড নির্ণয়, নোড একে বলা হয় পর্ব, পর্ব, নোড নির্ণয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, নোড 2 প্রকারের হয়। নোড কি সে বিষয়ে ডিটেলস না গেলেও চলবে, ঠিক আছে? নোড নির্ণয় আমাদের পরীক্ষায় পড়বে। দেখো, নোড 2 প্রকারের হয়। একটাকে বলে কৌণিক অ্যাঙ্গুলার নোড বা কৌণিক পর্ব। কি বলে বলো? কৌণিক পর্ব, বা একে কি বলে? অ্যাঙ্গুলার নোড, অ্যাঙ্গুলার নোড। আর একটাকে বলে অরীয় পর্ব, বা একে বলে রেডিয়াল নোড। একে কি বলে? রেডিয়াল নোড। আর এখানে আমি লিখছি মোট নোড, মোট পর্ব, বা টোটাল নোড, টোটাল নোড। আর এখানে আমরা লিখছি কক্ষক বা উপকক্ষ, ভাবতে পারো 1s2s করে। দেখো, এবার এখানে কৌণিক নোড মানে যেটাই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা গৌণ কোয়ান্টাম সংখ্যা এল এর ভ্যালু, কোন একটি উপকক্ষ বা কক্ষকের যে এল এর ভ্যালু যেটা, সেটা হচ্ছে কৌণিক পর্ব। অরীয় পর্ব কি? n-l-1, এটাই সূত্র, যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা মাইনাস গৌণ কোয়ান্টাম সংখ্যা -1 করলে যে ভ্যালু পাবো তাকে বলা হবে অরীয় পর্ব। টোটাল পর্ব কি? টোটাল পর্ব হলো n-1। কিভাবে পাচ্ছি? দেখো, এই দুটো যোগ করে দিলে এল এল কেটে যাবে, n-1। আর কক্ষককে আমরা বা উপকক্ষকে আমরা nl লিখছি। এটাকে উপকক্ষ ও লেখা যেতে পারে, পরীক্ষায় কক্ষকও বলতে পারে, একই কেস। উপকক্ষ nl, nl, n মানে কি? মুখ্য কোয়ান্টাম সংখ্যা, l মানে কি? গৌণ কোয়ান্টাম সংখ্যা। এইবার দেখো, ধরো বললো 2s উপকক্ষের মোট পর্ব কত, তাহলে 2 - 1 মানে কত? 1, এটাই জানতে চাইবে। যদি বলে অরীয় পর্ব কত, তাহলে 2 - 0 - 1 মানে কত? 1। যদি বলে কৌণিক পর্ব কত, তাহলে 0। বোঝা গেল? যদি বলে 3p উপকক্ষের মোট পর্ব কত, 3 - 1 মানে কত? 2। অরীয় পর্ব কত? 3 - 1 -1 মানে কত? 1। এখানে কৌণিক পর্ব কত হবে? যেটাই এল এর মান, ভালো করে শুনে নাও, যেটাই এল এর মান, তাহলে এখানে এইটা প্রশ্ন দেবে, তাহলে 3p, তাহলে p এর ক্ষেত্রে এল এর মান কত হয়? তোমরা জানো অলরেডি 1, তাহলে এটাই হবে কি? কৌণিক পর্ব। দেখো, 1 আর 1 যোগ করলে 2 হয়, সবাই তো জানোই। দেখো, 5f ধরো এরকম দিল 5f, তাহলে টোটাল নোট কত হবে? 5 - 1 = 4। রেডিয়াল নোট কি হবে? n এর মান কত বলো? 5, l এর মান কত বলো? 3, তাহলে কত হয়ে যাচ্ছে বলো? 4, 1, তাহলে এটা কত হবে? এখানে কত লিখবো আমরা? 3। আচ্ছা, তোমাদের মনে হচ্ছে সব একই হবে, এটা না, তাহলে আমি অন্য একটা উদাহরণ নিচ্ছি। 6d, তাহলে কত হবে? 6 - 2 মানে কত? 4। কত হবে বলো? 6 - 2 - 1। দেখো, n এর মান কত? 6, l এর মান কত? 2, আর 1 বাদ দিলে কত হবে? এটা কত হয়ে যাচ্ছে? 3।
কৌণিক নোড কত হবে বলো 2। তাহলে এটা আবার 2D দিয়ে দিলে আবার অন্য হচ্ছে, সরি 2D তো হবে না, 3D মনে করো 3D দিল, তাহলে কিন্তু আলাদা হয়ে যাবে। তাহলে কত হবে বলো 3 - 1, এ বাবা এটা 1 হবে তো 5, 3 - 1 মানে কত 2, কত হবে বলে n এর মান কত 3, l এর মান কত 2, 1, তাহলে কত এর আবার 3Dর ক্ষেত্রে আবার 0 হয়ে যাচ্ছে, আর এখানে কত লিখবো আমরা 2 লিখবো। তাহলে বোঝা গেল এই হলো কক্ষক নির্ণয়, ঠিক আছে, এই হলো সরি কক্ষক বলছি নোড নির্ণয় বা পর্ব নির্ণয়। তোমাকে এরকম উপকক্ষ বা কক্ষক বলে দিয়ে তোমাকে কিন্তু কৌণিক নোড, অরীয় পর্ব, মোড নোড জানতে চাইতে পারে, ঠিক আছে। তাহলে এটা হলো কি কক্ষক নির্ণয়।